রূপার বুকের দিকে হাত বাড়ায় জামাল। রূপার চোখ বন্ধ করে নিল ঘৃণাতে। এমন একজন মানুষের কাছে নিজের সবটা দিয়ে দিতে চলেছে সে, এটা নিজ চোখে দেখতে পারবে না। জামালের চোখে মুখে লোভাতুর প্রতিচ্ছবি, জিভ দিয়ে যেন এক প্রকার লালা ঝরছে। নিজেকে আর কন্ট্রোল করতে পারছে না। এখনই পশুর মতো রূপার শরীরের উপরে ঝাঁপিয়ে পড়তে চাইছে তার শরীর, মন, মস্তিষ্ক। বুকের খুব কাছে হাত চলে এসেছে, আর এক ধাপ এগোলেই রূপার সতীর্থের অর্ধেক তার হস্তযুগলে বন্দী হবে। রূপার বেশ কান্না পাচ্ছে, নিজেকে প্রস্তুত করে জামালের জন্য। এমন সময় ঠাস করে একটা গুলির শব্দ শোনা যায় বাইরে থেকে। রূপা চমকে ওঠে, জামালও বেশ ভড়কে যায়। রূপার চোখের সামনে তার বাবার নিথর দেহটার কথা কল্পনাতে ভাসতে থাকে। রূপা মনে করে তার বাবাকে গুলি করে মারা হয়েছে। জানোয়ার শালা হারামি, আমি তো নিজেকে তোর কাছে বিলিয়ে দিচ্ছিলাম, তুই আমার বাবাকে মেরে ফেললি। আরে এই ছেলেগুলোকেও না, উফ। রূপা জামালকে ধাক্কা দিয়ে বাইরে বের হলো। ওড়না নেই রূপার গায়ে। রূপা বাইরে এসে চোখ চলে যায় সামনের উঠানের দিকে। রূপা দেখে অর্ক দাঁড়িয়ে আছে, পিছনে আরও কতগুলো ছেলে। অর্কের ডান হাতে পিস্তল, পিস্তল থেকে এখনো হালকা সাদা ধোঁয়া বের হচ্ছে। রূপার চোখ চলে যায় তার বাবার দিকে। সুজন নামের ছেলেটা পড়ে আছে মাটিতে, বুকে তার গুলি লেগেছে। সারদী বেগম ভয়ে রূপার পিছনে এসে দাঁড়িয়েছে। রূপা এক দৃষ্টিতে অর্কের দিকে তাকিয়ে আছে। জামাল বের হয় ঘর থেকে, খালি গায়ে এসে অর্ককে দেখেই বলে, এই কে রে তোরা, এখানে কি করছিস? অর্ক এগিয়ে আসে, মাস্টার মশাইয়ের কাছে এসে মুখ থেকে কাপড় খুলে দেয়। তারপর হাতের বাঁধন খুলে দাঁড়ালো। রূপা গিয়ে ওর বাবাকে জড়িয়ে ধরে। অর্কের চুলগুলো এলোমেলো, নীরব চাহনিতে আছে বিশাল হিংস্রতা। অর্ক জামালের দিকে তাকিয়ে আছে। জামালের গায়ের রং কালো, বুড়িটা বেশ মোটাই আছে, মাথায় টাক অনেকটাই। জামাল এসে রূপার হাত ধরল। সারদিকে চিৎকার করে বলে, এই মাগি, তোর এত লাখ টাকা দিলাম তোর মেয়েকে পাওয়ার জন্য, এরা কারা? আমার মেয়ের না গড়াইছে বাবা, আমারে বাঁচাও, ও অনেক খারাপ। চুপ কর, আমি এত কিছু বুঝি না। তোর মেয়েরে নিয়ে যাচ্ছি, তুই যা ইচ্ছা কর। আমিও যাব বাবা। এই রূপা, হাত ছেড়ে দে। অর্কের কথা শুনে ওরা সবাই অর্কের দিকে তাকায়। জামালের লোকেরা এগিয়ে আসে। সিয়াম মাসুম পিস্তল হাতে নিয়ে সামনে আসলো। জামালের লোকেরা ভয়ে আর এগোতে পারে না। অর্ক বলে, মেয়েটাকে ছেড়ে দে বলছি। ছাড়বে কেন? হ্যাঁ ছাড়বে কেন? সে আমাদের মেয়ে, আমরা যা ইচ্ছে তাই করতে পারি, এতে তোমার কি? হ্যাঁ, আপনাদের মেয়ে? কখনো মায়ের অধিকার দিয়ে ভালোবাসছেন? একটা খারাপ লোকের কাছে আপনি টাকার বিনিময়ে মেয়েটাকে বেচে দিচ্ছেন? এটা কি আপনার মেয়ের প্রতি অধিকার? শালি, টাকা লোভী জানোয়ার! তুমি কে? হ্যাঁ, আমার বাড়িতে যা ইচ্ছে হবে সেটা আমরা বুঝবো। তোমার কি লাগে রূপা? তোমার সাথে কি বিছানায় শুয়েছিল? অর্ক আরও রেগে যায়। সে এগিয়ে আসে, জামালের থেকে রূপার হাত ছাড়িয়ে নেয়, রূপাকে নিয়ে আসে। তারপর অর্ক বলে, আপনি হলেন সৎমা, কখনো নিজের মেয়ের মতো করে তাকে ভালোবাসেননি। ভালোবেসেছেন টাকাকে, রূপাকে ব্যবহার করে টাকা নিচ্ছেন। আপনার মতো অমানুষের কোনো অধিকার নেই কোনো মানুষের জীবনে হস্তক্ষেপ করার। আমার মেয়েকে ছাড়ো বলছি। কেন তুমি ওরে হাত ধরছো? আমিও তাকে স্পর্শ করার অধিকার রাখি। কিভাবে? কারণ আমি তাকে ভালোবাসি। অর্কের কথা শুনে রূপা অর্কের দিকে অবাক হয়ে তাকালো। রূপার হাত ধরে রেখেছে অর্ক। সারদী বেগম বলে, ভালোবাসা? আমার মেয়েকে পেতে হলে তো টাকা দিতে হবে। কি? আপনার মেয়ে করেছেন? আর টাকা কি রূপা চেয়েছে? রূপা, তুমি কি টাকা চাও? অর্কের প্রশ্নের জবাব দিতে দেরি করে না রূপা। রূপা টাকা চায় না, অর্কের দিকে তাকিয়ে বলে, হ্যাঁ, আমি অর্ককে ভালোবাসি। সিয়াম, কাজীকে ডেকেছিস? হ্যাঁ অর্ক, এখানে এই মুহূর্তে বিয়ে হবে। নিলয় ভাইকে ফোন করছি। কাজী আসে, সেখানেই ওদের বিয়ে হয়। নিলয় এসে বিয়ে দিয়ে চলেও গেছে। অর্ক রূপার হাত ধরে বলে, তোমার বাবাকে নিয়ে আসো, যাও। বাবা আমাদের সাথে থাকবে। হ্যাঁ,
আচ্ছা। মাস্টার মশাইকে রূপা নিয়ে আসে। অর্ক সিয়ামকে বলে, ভাই তোরা ওনাদের নিয়ে যা, আমি আসছি। অর্কের কথা মতো ওরা দুজন রূপাদের নিয়ে যায়। অর্ক সারদীর কাছে আসে। সারদী চুপচাপ দাঁড়িয়ে আছে। অর্ক বলে, আপনি তো মা নন, কখনো সেই যোগ্যতা হননি। ভাবতাম সব নারী মা হয়, কিন্তু আপনাকে না দেখলে বুঝতেই পারতাম না যে লাইনটা ভুল। সব নারী মা হতে পারে না। আপনার বেঁচে থাকার অধিকারও নেই। বাবা আমার ভুল। সারদী বেগম পুরো কথা শেষ করতে পারে না। অর্ক গুলি করে কপালে। তিনি ছিটকে পড়ে যায়। অর্ক জামালের কাছে আসে। জামাল ভয়ে অর্কের পা জড়িয়ে ধরে। অর্ক ফোন করে নিলয়কে। ভাই আমি এই এলাকার মেম্বারকে মেরে ফেলেছি, কি করব? কি করবি আবার? ওখানেই থাকবি। সামান্য একটা মেম্বারকে মারছিস তো কি হয়েছে? তোকে দিয়ে তো মন্ত্রীকে মারাবো। অর্ক ফোন কেটে দেয়। অর্ক জামালের মুখের ভিতরে গুলি করে সেখানেই জামালকে মেরে ফেলে। তারপর ডেভিড বসে আছে। বাংলাদেশি এজেন্ট নাহিদ ডেভিডের সামনে এসে দাঁড়ালো, সাথে একটা মেয়ে। ডেভিড বলে, হু ইজ শি? স্যার, এইবার যে চালান এসেছে তার ভিতরে সবচাইতে সুন্দর দেখতে এই মেয়েটি। ও ইয়েস, শি ইজ সো বিউটি। জি স্যার, ওর নাম ইতি। রাজ স্যার বাংলাদেশ থেকে পাঠিয়েছে। বাংলাদেশ থেকে এ কদিন তেমন কোনো নারী আসছে না। রাজকে ফোন করতে হবে। বাংলাদেশে আমার জলদি একটা মিটিং অ্যারেঞ্জ করো। ঠিক আছে। আর মেয়েটাকে সাজিয়ে গুছিয়ে আমার স্পেশাল রুমে পাঠিয়ে দাও। নাহিদ ইতিকে নিয়ে চলে যায়। ইতির তখনও তেমন জ্ঞান নেই। সে শুধু ফ্যাল করে তাকিয়ে থাকে সামনের দিকে। ডেভিড কল দেয় রাজকে। রাজ ফোন রিসিভ করে। হ্যাঁ স্যার, হাউ আর ইউ? রাজ, কি সমস্যা? আমার কাছে মাল ইম্পোর্ট করছো না কেন? তোমার দেশের মেয়েরা বেশ ব্যবসায় কাজে লাগে। ওদেরকে ইউরোপে ছেলেরা বেশি দাম দিয়ে কেনে। ভালো মাল দাও, আমি ভালো অস্ত্র পাঠাবো। স্যার, এদিকে অনেক খারাপ কিছুই হচ্ছে। নিলয়কে তো চিনেন? হ্যাঁ, চিনব না কেন? গ্রেট পুলিশ বয় ইন দ্য ওয়ার্ল্ড। 100 কোটি অফার ফিরিয়ে দিয়েছিল। তাকে কিনলে এশিয়ার মধ্যে আমার জন্য কোনো চিন্তা থাকতো না। কিন্তু সে কি করেছে? সে নারী পাচার বন্ধ করার জন্য অন্য কাজ করছে। সে তার ক্ষমতা দেখাচ্ছে। ভালো অস্ত্র নাও, নিলয়কে ফিনিশ করে দাও। স্যার, আপনি কবে আসবেন? নেক্সট মান্থে আসবো, ইলেকশনের পরে। ওকে স্যার। এবার মালগুলো কেমন হয়েছে? ভালো হয়েছে। একটা মেয়েকে দেখে তো আমার মাথা নষ্ট হয়ে গেছে। বাট বয়সটা ছোট। এরকম মালই তো দরকার। এটা আমার কাছে রেখে দেবো ভাবছি। আচ্ছা। রাজ ফোন কেটে দেয়। দীর্ঘ এক শ্বাস ছাড়ল সে, কারণ ডেভিড তার মেয়েকে নিয়েই কথা বলছে। রাজ কতটা পাপ না করলে সে এমন কাজ করতে পারে? নিজের মেয়েকে সে পাচার করে দিয়েছে। রাজ চিৎকার করে হাসে। উপরে আকাশের দিকে তাকিয়ে চিৎকার করে বলে, নিলয়, আমি তো ওকে মারবো। তারপর আমি দেশে রাজ করব। রাজ হবে একমাত্র গ্যাংস্টার। নিলয় থানার সামনে বাইকের উপরে বসে আছে। সন্ধ্যা হয়েছে অনেকটা সময় আগে। রাত 8টা বেজে গিয়েছে। নিলয় বসে বসে ফোনে গেমস খেলছে। নেহা থানা থেকে বের হয়। পুলিশের জিপে যখন উঠতে যাবে তখনই চোখ চলে যায় রাস্তার বিপরীতে। ল্যাম্পপোস্টের নিচে নিলয় বাইক নিয়ে বসে আছে। ছেঁড়া ছেঁড়া প্যান্ট আর ডার্ক সবুজ কালারের শার্ট পরা, পায়ে বুট জুতো। রাকেশ, সাব্বির, শিমুল আর রাকিবও তাকায় সেদিকে। নেহা ওদেরকে বলে চলে যেতে। ওরা মুচকি হেসে চলে যায় গাড়ি নিয়ে। নেহা রাস্তা পার হওয়ার জন্য সামনে আসে। মাথা ব্যথা করছে নেহার। জ্বরের ঘোরটা এখনো কাটেনি। নিলয় সামনে তাকায়। নেহা তখনই রাস্তা পার হচ্ছিল, কিন্তু একটা গাড়ি থেকে আবার পিছনে সরে যায়। আবার সামনে আগাতে চায়, তখনই একটা বাইক আসে। নেহা রাস্তা থেকে নেমে যায়। নিলয় ততক্ষণে রাস্তা পার হয়ে নেহার পাশে এসে দাঁড়িয়েছে। নেহা খেয়াল করেনি। হুট করে নেহার হাত ধরল নিলয়। নেহা চমকে ওঠে। নিলয় নেহার হাত ধরে টেনে রাস্তা পার করে। জ্বর এখনো আছে, আইসক্রিম খাওয়ার জ্বর কমে যাবে। তুমি এখানে কেন? অপেক্ষা করছিলাম। আমার জন্য অপেক্ষা করার কি আছে? কখন বললাম তোমার জন্য? তাহলে? ল্যাম্পপোস্টের পাশে একটা ছোট দোকান। একটা পিচ্চি কাজ করে। নিলয় ওর নাম ধরে ডাকে। সুমন, একটা কোন আইসক্রিম দিয়ে যেত।
পিচ্চি ছেলেটার সাথে সাথে একটা চকলেট ফ্লেভারের কোন আইসক্রিম এনে দেয়। নিলয় নেহার হাত ধরে বাইকের কাছে নিয়ে আসলো। তারপর নেহার কোমর ধরে উঁচু করে বাইকের উপরে বসালো নিলয়। নেহা চুপচাপ বাইকের উপরে বসলো। পিচ্চি সুমন ছেলেটা নেহাকে বলে, পুলিশ আন্টি, নিলয় আঙ্কেল আপনার জন্য সেই সন্ধ্যা থেকেই বসে আছে। দেখেন পিছনে কতগুলো কোল্ড ড্রিঙ্কসের ক্যান পড়ে আছে। নিলয় দ্রুত টাকা বের করে সুমনের হাতে দেয়। সুমন সেখান থেকে চলে যায়। নেহা চুপচাপ বসে থাকে। নিলয় বলে, চলো, সামনে একটা নদী আছে, সেই নদীর মাঝখান দিয়ে সুন্দর ব্রিজ করা। ব্রিজটা সুন্দর, যাবে নাকি? আচ্ছা। নিলয় নেহার আইসক্রিম খাওয়া শেষ হলে তাকে নিয়ে ব্রিজে যায়। ব্রিজের একপাশে বাইক রেখে নিলয় নামলো। কোমর থেকে পিস্তল বের করে বাইকের হেলমেটের উপরে রেখে পকেটে হাত গুজে হাঁটতে থাকে। ব্রিজের পাঁচিলের উপরে উঠে হাঁটতে থাকে। নেহা অবাক হয়ে দেখছে। হঠাৎ নেহার চোখ চলে যায় পিস্তলের দিকে। নেহা একবার পিস্তলের দিকে তাকায়, আরেকবার নিলয়ের দিকে তাকায়। নিলয় পানির দিকে তাকিয়ে আছে। নেহা কাঁপা কাঁপা হাতে পিস্তলটা হাতে নেয়। মনের ভিতরে উঁকি দিতে থাকে এই পিস্তল দিয়ে নিলয়কে শ্যুট করতে। নেহা পিস্তলের গুলি লোড করে নেয়। নিলয়ের দিকে পিছন থেকে তাক করে ধরে। ঠিক তখনই নিলয় পাশ ফিরে তাকিয়ে ব্রিজের উপরে ঝাঁপ দিয়ে দৌড়ে যেতে থাকে। নেহা অবাক হয়, কি ব্যাপার, নিলয় দৌড়ে কেন ব্রিজের মাঝখানের দিকে কেন যাচ্ছে? নেহা পিস্তলটা হাতে নিয়ে নিলয়ের পিছু পিছু দৌড়াতে থাকে। নিলয় জোরে জোরে দৌড়ে যায়। দুজন মানুষ ব্রিজের মাঝখানে দাঁড়ানো, একটা মেয়ে আর একজন বয়স্ক লোক। মেয়েটা ব্রিজ থেকে নদীর পানিতে ঝাঁপ দিতে যাচ্ছে, আর লোকটা পিছনে দাঁড়িয়ে চিৎকার করে বলছে, মা, আমার কথা শোন, নিজেকে এভাবে শেষ করিস না। তুই ছাড়া যে আমার কেউ নেই। তোর মা মরার পর তুই যে আমার সব থেকে প্রিয়। লোকটার নাম জসিম আর তার মেয়ের নাম জেসমিন। জেসমিন বলে, বাবা, আমি মরে যাব, ভালো থেকো। জেসমিন কথাটা বলেই ঝাঁপ দিতে যাবে, ঠিক তখনই নিলয় জেসমিনের হাত ধরে। জেসমিন ব্রিজের সাথে ঝুলছে। জসিম চিৎকার করে মা বলে চিৎকার করে ওঠে। তখনই দেখতে পায় একটা ছেলে দৌড়ে এসে জেসমিনের হাত ধরেছে। জেসমিন ঝুলছে। নিলয় শক্ত করে জেসমিনের হাত ধরে রেখেছে। জেসমিন ভাবে তার বাবা তাকে ধরেছে। মৃত্যুর স্বাদ পেতে পেতে সে মৃত্যুর ভয় বুঝতে পারে। চোখ বন্ধ করে বলে, বাবা, আমাকে বাঁচাও। তখনই নিলয় বলে, এখন কেন বাঁচাও বলছো? ঝাঁপ দেওয়ার সময় মনে হয়নি যে মৃত্যু যন্ত্রণা কতটা ভয়ঙ্কর? জেসমিন উপরের দিকে তাকায়। একটা অচেনা ছেলে জেসমিনের হাত ধরে রেখেছে। নেহা আসলো সেখানে। নেহা উঁকি মেরে দেখে নিলয় জেসমিন নামের মেয়েটাকে ধরে রেখেছে। নেহা বলে, নিলয়, জলদি ওঠাও। নিলয় টেনে টেনে জেসমিনকে উপরে তুলে নিয়ে আসে। জসিম মিয়া তার মেয়েকে এসে জড়িয়ে ধরে। জেসমিনও তার বাবাকে জড়িয়ে ধরে কাঁদতে থাকে। মা, তোকে হারালে আমি কিভাবে থাকবো? কি করবো বাবা, বেঁচে থেকে আর কি করার? নিলয় জসিমের কাঁধে হাত রাখে, তারপর বলে, কি সমস্যা? বাপ মেয়ে কি দুটোই পাগল হয়ে গেছেন? এই মেয়ে, কি হয়েছে? হ্যাঁ, মরতে আসছো কেন? জেসমিন উঠে বসলো। ব্রিজের উঁচু জায়গাতে বসলো ওরা চারজন। জেসমিনের চোখে পানি, কি বলবে বুঝতে পারছে না। কাঁদো কাঁদো গলায় বলে, আমার সাথে যা হয়েছে তা যদি জানতেন তাহলে হয়তো আমার মরাটাকে ঠিক মনে হতো। কি হয়েছে? প্রেমে কি ছাকা খেয়েছো? নিজেকে সামলাতে পারো না? তাহলে প্রেম করতে চাও কেন? মানুষ কেন প্রেমে পড়ে ভাই? না মা, আমার মেয়ে এমন কিছুই করেনি। সে এখনো কোনো ছেলের সংস্পর্শে যায়নি। তাহলে সুইসাইড করতে গেলে কেন? ওরা দুজন দীর্ঘ নিঃশ্বাস ছাড়লো। জসিম মিয়া আফসোস করে কান্না ভরা কণ্ঠে বলল, আমার মেয়েকে আমি ডাক্তারি পড়ানোর জন্য অনেক চেষ্টা করেছি, কিন্তু হয়নি। মেয়েটার রেজাল্ট অনেক ভালো। সে সব সময় A+ পেয়েছে। ডাক্তারি পরীক্ষায় সে সবগুলো অ্যান্সারও ঠিকমতো দিয়েছে। পরীক্ষাতে পাশ করলেও তাকে ভর্তি নেয়নি। কেন নেয়নি? কারণ যারা পরীক্ষায় পাশ করতো, আবার যারা করতো না, তারা অনেকেই মেডিকেল কলেজের চেয়ারম্যানের কাছে টাকা দিয়ে চান্স পেত, যেটা আমার মেয়ে কখনো দিতে পারতো না। আমি একদিন চেয়ারম্যানের অফিসে যাই। আমার মেয়ে সাথে ছিল। গিয়ে চেয়ারম্যানকে বলেছিলাম, স্যার, আমাদের মেয়ের রেজাল্ট অনেক ভালো, সে সব কিছু পারে, একবার একটা সুযোগ দেন, সে ডাক্তারি পড়তে চায়। মেডিকেল কলেজের চেয়ারম্যানের নাম কি? সঞ্জয় কুমার। সে কি বলো?
জসিম দীর্ঘশ্বাস ছেড়ে বলে, সঞ্জয় বলেছিল তোমার মেয়ের রেজাল্ট ভালো জানি, কিন্তু চান্স পেতে হলে তোমার উপর মহলে পরিচিত থাকতে হবে। কোনো মন্ত্রীর সাথে কি তোমার পরিচিত আছে? জবাবে বলেছিলাম না। সঞ্জয় বলে তাহলে তো হবে না, এখন এইসব রেজাল্ট দিয়ে কিছুই হয় না। আরেকটা সুযোগ আছে, 5 লাখ টাকা দাও, আমি চান্স করিয়ে দিচ্ছি। এতটুকু বলে জসিম থামলো। এবার জেসমিন বলে, নিলয় জেসমিনের দিকে তাকিয়ে আছে। জেসমিন কাঁদছে। নিলয় নেহার দিকে তাকিয়ে ইশারা করে। নেহা জেসমিনের মাথায় হাত বুলিয়ে সান্ত্বনা দেয়। জেসমিন কাঁদতে কাঁদতে বলে, আমার ফোনে একদিন কল আসে, চেয়ারম্যান সাহেব কল করেছিল, আমাকে বলে দেখা করতে। আমার অ্যাডমিশনের সমস্ত ব্যবস্থা করে দিবে তিনি। আমি অনেক খুশি হই, বাবাকে যে জড়িয়ে ধরে খুশিতে নেচে উঠি। আমার স্বপ্ন পূরণ হতে আর দেরি নেই। বাবা আমাকে অনেক কষ্ট পড়াশোনা করিয়েছেন। বাবার ছোট্ট একটা ফলের দোকান, সেটা চালিয়েই আমার পড়াশোনা করিয়েছে। বাবা কখনো আমাকে বুঝতে দেয়নি তার কষ্টের কথা। যদি বলেছি ভালো স্কুলে পড়াতে, বাবা সেটারই ব্যবস্থা করেছে। প্রাইভেট কলেজে চান্স পাওয়ার পরও অনেক টাকা বেতন দিতে হতো, বাবা সেটাও করেছে। যখন শুনলাম আমার অ্যাডমিশন হবে ঠিক তখন বাবাকে জড়িয়ে ধরে বলেছিলাম, বাবা আর চিন্তা নেই, তোমার মেয়ে এবার বড় ডক্টর হবে, তোমার সব কষ্ট দূর হয়ে যাবে। আমি গিয়েছিলাম সব পেপার নিয়ে, চেয়ারম্যান সাহেব বলেছিলেন, আর তার জায়গাতে বসেছিল অন্য একটা ছেলে, তাকে আমি চিনতাম না। চেয়ারম্যান সঞ্জয় স্যার পরিচয় করিয়ে দেয় সেই ছেলেটার সাথে। ছেলেটা হলো আমাদের বর্তমান শিক্ষামন্ত্রীর ছেলে সাকিব। আমাকে বসতে বলে তারা। আমি গিয়ে বসতেই সঞ্জয় স্যার বলল, তোমার রেজাল্ট তো দেখলাম, সব বোর্ড এক্সামে A+ করেছো, অ্যাডমিশন টেস্টে সবগুলো প্রশ্নের অ্যান্সার করেছো, কিন্তু দেখো সিট তো খালি নেই। একটা আছে, তোমার জন্য ব্যবস্থা করেছি, তুমি সেটা পাবেই। অনেক ধন্যবাদ স্যার। কিন্তু সেই সিটের জন্য 100 জন পাস থেকে 10 লক্ষ টাকা দিতে চেয়েছে, তবুও আমি এটা তোমার জন্য রেখেছি। অনেক ধন্যবাদ স্যার, আমি মন দিয়ে পড়াশোনা করব। সেটা তো তুমি করবেই, কিন্তু তোমার কাছে তো আর এই সিটের জন্য টাকা নিতে পারি না, কারণ তোমার রেজাল্ট ভালো। তাই এই একটা সিটের জন্য তোমাকে একটা শর্ত পূরণ করতে হবে। এখন তুমি কি চাও এই মেডিকেলে ভর্তি হতে? হ্যাঁ স্যার, বলুন আমি কি চাই, বলুন কি শর্ত। টাকা বাদে বলুন স্যার, কারণ এত টাকা নেই আমার বাবার কাছে। তুমি কি শিওর তুমি মেডিকেলে পড়তে চাও? হ্যাঁ স্যার, শর্তটা কি বলুন। সঞ্জয় রুমের দরজা আটকে দেয়। তারপর সে জেসমিনের কাছে আসে। জেসমিনকে সরাসরি বলে, এই সিটের জন্য তোমার টাকা দেওয়ার দরকার নেই। সামনে যে ছেলেটাকে দেখছো সে হলো সাকিব, আমাদের শিক্ষামন্ত্রীর ছেলে। ওর সাথে তোমাকে কয়েক ঘন্টায় বিছানায় সময় কাটাতে হবে। তুমি কি রাজি? জেসমিন এতটুকু বলে থামে। নিলয় আর নেহা দুজনেই জেসমিনের দিকে তাকায়। জেসমিন কান্না করতে করতে বলে, আমি তখন বসা থেকে উঠে দাঁড়াই, রাগে সারা গা জ্বলে যাচ্ছে আমার। ওনারা খালি আমার সাথে নয়, এমন অনেকজনের সাথেই করেছে। আমাদের মতন ভুক্তভোগীদের ব্যবহার করেছে ওরা। আমি উঠে দাঁড়িয়ে সঞ্জয়ের গালে একটা চড় বসিয়ে দিই। ওনারা দুজন তখন শব্দ করে হাসে। আমি পালাতে গিয়েও পারি না, দরজাটা লক করা ছিল। আমি চিৎকার করে বলি, বাঁচাও আমাকে। কেউ আসেনি, কিন্তু কেউ শোনেও নি। ওনারা আরো হাসে। সাকিব উঠে আসে আমার কাছে। সাকিব আমার গা থেকে ওড়নাটা নিয়ে বলে, মেডিকেল চেয়ারম্যানের এই রুমটা হলো সাউন্ডপ্রুফ রুম। এখান থেকে কোনো শব্দই বাইরে যায় না। যতই তুমি চিৎকার করো না কেন, কোনো শব্দ বাইরে বের হবে না। কেউ তোমাকে বাঁচাতেও আসবে না। আর আমার লোকেরা বাইরে দাঁড়িয়ে আছে, কাউকে আসতেই দেবে না। জেসমিনকে নেহা সামলাতে থাকে। নিলয় চুপচাপ বসে আছে। জেসমিন কাঁদতে কাঁদতে বলে, আমি ওনাদের পা জড়িয়ে ধরে বলি, যেতে দেন আমাকে। কিন্তু সাকিব আমাকে
ধরে বিছানায় নিয়ে যায়, তারপর জোর করে আমার গা থেকে জামা খুলে নেয়। আমি তখন অসহায় হয়ে পড়ি, নিজেকে ছাড়ানোর ব্যর্থ চেষ্টা করি। ওরা আমাকে 4 ঘন্টা আটকে রাখে। 4 ঘন্টাতে ওরা আমাকে অনেকবার ধর্ষণ করে। একজন পাল্টে পাল্টে আমাকে ধর্ষণ করে। সবকিছুর পরও ওরা ভিডিও করে রাখে। ভিডিওতে শুধু আমাকেই দেখা যাচ্ছিল, ওদের কিছুই দেখা যায়নি। আমি বলেছিলাম পুলিশের কাছে সব বলবো। ওরা তখন সেই ভিডিওগুলো আমাকে দেখায়। চুপচাপ জামা পরে সেখান থেকে চলে আসতে হয় আমায়। বাবাকে এসে সবকিছু বলি আমি। নিজেকে শেষ করে দিতে ইচ্ছে করে। নিজের সবকিছু যখন শেষ হয়ে গিয়েছে তখন আর বেঁচে থেকে কি কি নিয়ে বেঁচে থাকবো বলতে পারেন? আমার বেঁচে থাকার কারণ বলবেন? আমি কেন বাঁচবো? আমার তো কোনো দোষ ছিল না। আমি তো কিছুই করিনি। আমি তো জাস্ট মেডিকেল পড়তে চেয়েছিলাম, টাকা দিতে পারিনি বলে। কোনো বড় মানুষের কল দিতে পারিনি বলে আমার নিজেকে এভাবে বিলীন করে দিতে হবে, এটাই কি নিয়ম? এমন অনেক জনের সাথেই হয়েছে। তারা সুযোগে প্রতিবারই এমনই কোনো মেয়েকে ব্যবহার করে। অনেক মেয়ে এটাকে সহজভাবে নিলেও আমাদের মতো পরিবারে অনেক মেয়েরা এটা ঠিকভাবে গ্রহণ করতে পারে না, মরে যেতে হয়। জেসমিন কথাগুলো বলে কাঁদতে থাকে জোরে জোরে। নেহা জেসমিনকে জড়িয়ে ধরে সান্ত্বনা দিতে থাকে। নিলয় প্রশ্ন করে, আঙ্কেল পুলিশের কাছে যাননি? হ্যাঁ বাবা, গিয়েছিলাম। থানার পুলিশ বিপ্লব আমাকে অনেক বাজে কথা শোনায়, তারপর আমাকে থানা থেকে বের করে দেয়। আমাকে বলে মেয়েকে নিয়ে ব্যবসা করে এখন থানায় এসেছিস ধর্ষণের মামলা দিতে। জানিস কার বিরুদ্ধে মামলা দিচ্ছিস? শিক্ষামন্ত্রীর ছেলে সাকিব নামে। আমাদের প্রতি বছর কত টাকা দেয় জানিস? 2 লাখ টাকা দেয় তার এই সব কাজের ঝামেলা যেন আর তার অবধি পৌঁছাতে না পারে। আমার মেয়েকে এইসব বলার পর সে সুইসাইড করতে চলে আসে। কি করব বাবা বলো? আমাদের দোষটা কি? আজ মধ্যবিত্ত বলে কি আমরা অবহেলিত? আমাদের সাথে অন্যায় হবে? জসিম থামলো কথাগুলো বলে। নিলয় ফোন করে, সিয়াম ফোন ধরে। সিয়ামকে বলে, শিক্ষামন্ত্রীর ছেলের স্ত্রী বের কর। কালকে সকাল সকাল মেডিকেল কলেজের সামনে চলে আসবে। মেডিকেল কলেজের চেয়ারম্যান সঞ্জয়কে কালকে কলেজের ভিতরেই মারবো। আচ্ছা ভাই, রাখছি, আমি সব বের করে ফেলছি। এই মেয়ে শোনো, মেয়ে মানুষেরা নিজেদেরকে অতি আবেগী মনে করে। মেয়ে মানুষ আমরা লিপস্টিক হারিয়ে গেলেও কান্না করে, কিন্তু একজন ধর্ষিতার থেকে ভয়ঙ্কর মেয়ে কারা জানো? যারা বিয়ের আগে রিলেশনে গিয়ে কোনো ছেলের সাথে বিছানায় সময় কাটিয়ে আবার অন্য একটা ছেলেকে হাসি খুশি মনে বিয়ে করে। এরাই হলো সবচাইতে ভয়ঙ্কর। ধর্ষিতা আর এদের ভেতরে তফাৎ হলো এরা গোপনে না জানিয়ে বিছানায় সময় কাটিয়ে অন্য ছেলেদের মন ভাঙে, আর ধর্ষিতারা সবার সামনে আসে। একজন ধর্ষিতা ওই সব নারীর থেকে 1000 গুণ ভালো। সমাজে একজন ধর্ষিতাকে বিয়ে করা যায়, কারণ ছেলেটা জানে সে নিজে ইচ্ছেতে তার শরীরের সবকিছু অন্য কাউকে বিলিয়ে দেয়নি, জোর করে নিয়েছে পশু নামক ছেলে। কিন্তু ওই সব মেয়েরা তো নিজ ইচ্ছাতে তার স্বামীর হক নষ্ট করে অন্য ছেলের সাথে বিছানায় শুয়ে সব কিছু বেরিয়ে দিচ্ছে। তাহলে স্বামীরা যদি তাদেরকে বিয়ে করতে পারে, তাহলে তোমাকে কেন পারবে না? তারা গোপন রাখে বলে বিয়ে করে, আর ধর্ষিতারা প্রকাশ পায় বলে বিয়ে করা যাবে না। চিন্তা নেই, তুমি তোমার ক্যারিয়ারের ওপর ফোকাস করো। সিয়ামের সাথে তোমাকে বিয়ে দেব। ছেলে ভালো, ঠিকানা দিয়ে যান, কালকে দেখা হবে। জসিমের থেকে ঠিকানা নিয়ে নিলয় উঠে দাঁড়ায়। নেহাও উঠে দাঁড়ালো। নিলয়ের দিকে তাকিয়ে আছে। নিলয়কে সে যত দেখছে তত মুগ্ধ হচ্ছে। বারবার মনে হচ্ছে সে ভুল করতে যাচ্ছে, নিলয়ের সাথে সে অন্যায় করতে যাচ্ছে। কিন্তু কেন? তার মস্তিষ্ক বিগড়ে দিয়েছে। কথাগুলো ভাবতেই নেহার মনে একটাই নাম আসে, আর সেটা হলো জিসান। নেহার বড় ভাই জিসানই নেহার মস্তিষ্কে নিলয় নামক একজনের বিরোধিতার বিষ প্রবেশ করিয়েছে। নেহা যেন নিলয়কে ভুল বুঝে সেসবই করেছে জিসান। কিন্তু কেন? ওরা দুজন হাঁটতে হাঁটতে বাইকের কাছে আসে। নিলয় বাইকের উপরে ওঠে, বাইকের হেডলাইটের খোপে পিস্তল খোঁজার জন্য হাত দেয়, কিন্তু সেখানে পিস্তল নেই। নেহা কোমর থেকে পিস্তলটা বের করে নিলয়ের দিকে বাড়িয়ে দেয়। নিলয় পিস্তলটার দিকে তাকিয়ে থেকে সেটা হাতে নিয়ে মুচকি হেসে বলে,
কি ব্যাপার, তোমার কাছে আনঅফিসিয়াল পিস্তল থাকা সত্ত্বেও আমাকে গুলি করলে না যে? আইন নিজের হাতে তুলে নিতে চাই না। আর তাছাড়া আমি আইনের লোক, যে দোষ করবে তাকে আইন দিয়ে শাস্তি দেব। আমি শাস্তি দেবার কি? তুমি দিতে পারো, কারণ তুমি তো আমার বউ। না, প্রয়োজন নেই। চুরি হবে ভেবে সাথে করে পিস্তলটা নিয়ে গিয়েছিলাম। নেহা বাইকের পিছনে উঠল। নিলয় শব্দ করে হাসল। নেহা নিলয়ের হাসির কারণ জানতে চায় না। সে চুপচাপ নিলয়ের কাঁধে হাত রেখে বসল। নিলয় বাইক চালিয়ে চলে আসে। আদনান সাহেব দাঁড়িয়ে আছে উঠানে, পায়চারি করছে। হঠাৎ বাড়ির দারোয়ান এসে আদনানকে বলে, স্যার, একটা বুড়ো লোক এসে বিকালের দিকে আপনার জন্য এই খামটা রেখে গেছে, এই নিন স্যার। আবারও খাম? আদনান সাহেব অবাক হয়, ভয়ে গা শিউরে ওঠে তার। লোকটা কে? বারবার কেন খাম পাঠাচ্ছে? আদনান সাহেব কাঁপা কাঁপা হাতে খামটা হাতে নেয়। দারোয়ান চলে যায় সেখান থেকে। আদনান সাহেব খামটা ছিঁড়ল। প্রথম দিনের মতো সেম একই রকম চিঠি। আদনান সাহেব চিঠির লেখা পড়তে থাকে। চিঠিতে লেখা, মানুষ বর্তমানকে ভালোবাসে, নতুবা বিষাক্ত মনে করে। অতীত ভুলে যেতে চায়, নতুবা অতীতকে আবার ফিরে পেতে চায়। আমার মনে হয় আপনি অতীতে ফিরে যেতে চান না, কারণ সবার অতীত তো আর হাসি খুশিভাবে কাটেনি। অতীত ভুলে যাবেন না মিস্টার এমপি। আপনার অতীত ভয়ঙ্কর না হলেও বিষাক্ত। আপনার অতীত যেন আপনার বর্তমানের মৃত্যুর কারণ যেন না হয়। সামনে মন্ত্রী হতেও পারেন, কিন্তু অতীত পিছু ছাড়বে না। আর আপনি এত ভয় পাচ্ছেন কেন? বুদ্ধিমান লোকেরা এত ভয় পায় না। দেখা হবে খুব শীঘ্রই এমপি সাহেব। আর কিছু লেখা নেই সেখানে। আদনান সাহেব ঘাবড়ে যায়, কি করবে বুঝতে পারছে না। এই চিঠির লোকটা যে অনেক ভয়ঙ্কর সেটা আদনান সাহেব ভালো করেই জানে, কিন্তু কি করবে সে? এমন সময় নিলয়ের বাইক ঢুকলো বাড়িতে। পিছনে নেহা বসে আছে। আদনান সাহেব অবাক হয়। দুই রাইভাল যখন একসাথে হয়েছে, জিনিসটা আদনান সাহেবের কাছে অবাক লাগবেই। আদনান সাহেব এগিয়ে যায়। কি ব্যাপার, আজকে কি তোমরা দুজন ডেট করছো নাকি? কখনোই না, আমি কোনো মস্তানের সাথে ডেট করব না। আমিও না, যদিও পুলিশ আমার লেভেলের না, তবুও বউ বলে তাই সাপোর্ট করি। নেহা রাগী চোখে নিলয়ের দিকে তাকায়, ভিতরে চলে যায় সে। নেহা চলে যেতেই আদনান সাহেব চিঠি বাড়িয়ে দেয় নিলয়ের দিকে। নিলয় চিঠি দেখে বলে, আবার চিঠি দিয়েছে? আচ্ছা, খোঁজ নেব কে করেছে এটা। আপনি নিশ্চিন্তে থাকুন, যেহেতু সে এখনো কোনো ব্ল্যাকমেল করেনি, কোনো কিছু এক্সপোজ করেনি, তাহলে অপেক্ষা করুন সে যেন কিছু করে। তবেই জানতে পারবো সে কে আর কেন করছে এটা। তখন ওকে মেরে ফেলবো। আদনান সাহেব খুশি হয় নিলয়ের কথা শুনে। নিলয় ভিতরে চলে যায়। নিলয়েরা মেডিকেল কলেজের সামনে আসে। নেহাও আছে সাথে, ইভানা এসেছে। ওরা সবাই একটা বড় মাইক্রোর ভিতরে বসে আছে। নিলয় নেহাকে বলে, তোমাকে যেটা বলছি সেটা করো। তুমি অ্যাডমিশনের জন্য যাবা সোজা সঞ্জয়ের অফিসে। ড্রেসটা হট পরে যাবা। অ্যাডমিশনের জন্য একটু গোলে গোলে পরবা। তার উপরে তোমার শার্টের বোতামে ক্যামেরা থাকবে। ও হ্যাঁ, তোমার শার্টের বোতামের ওপরে একটা বোতাম খুলে রাখবে, সঞ্জয় যেন দেখে পাগল হয়ে যায়। ঠিক আছে। নেহা গাড়ি থেকে নামলো। টাইট জিন্সের সাথে একটা কালো শার্ট পরেছে, চুলগুলো ছেড়ে দেওয়া। শার্টের বোতামও একটা খোলা আছে। নেহার বডি শেপ যেন বোঝা যাচ্ছে। স্টাইল করে হেঁটে মেডিকেল কলেজে প্রবেশ করলো। সবাই নেহার দিকে হা করে তাকিয়ে আছে। গাড়ির ভিতরে বসে নেহার ক্যামেরার সাহায্যে সামনের সব কিছু দেখতে থাকে। নেহা হাঁটতে হাঁটতে সোজা মেডিকেল কলেজের চেয়ারম্যান সঞ্জয়ের অফিসে প্রবেশ করলো। সঞ্জয় নেহাকে দেখে পুরো পাগল হয়ে যায়। বসা থেকে উঠে দাঁড়িয়ে লোভাতুর দৃষ্টিতে নেহার দিকে তাকিয়ে থাকে। নেহা সোজা গিয়ে সঞ্জয়ের গায়ের সাথে ধাক্কা দিয়ে বলে, স্যার, আমার অনেক দিনের স্বপ্ন আমি মেডিকেলে পড়ব। আমার রেজাল্টেও অনেক ভালো স্যার, কিন্তু বাবা গরিব হওয়াতে সেভাবে ভালো জায়গাতে পড়তে পারিনি। স্যার, আমার বাবা আমাকে অনেক ভালোবাসে, তাই আমি যেভাবে ইচ্ছে চললে ওনার কোনো সমস্যা নেই। আমি সাজতে পছন্দ করি। প্লিজ স্যার, আমার অ্যাডমিশন বিষয়টা একটু দেখে নেন। দেখো, তুমি তো দেখতে যথেষ্ট সুন্দরী। তোমার মতন সুন্দরী একজন মেডিকেলে পড়বে, দ্রুতই পাশ করবে, সব ক্লাসেই তুমি ফার্স্ট হবে। তাই নাকি? তা কিভাবে স্যার? বলবো সব, কিন্তু মেডিকেলে এখন তো আর সিট খালি নেই, কিভাবে দিব বলো?
আপনি পারবেন স্যার? কথাটা বলেই নেহা তার শার্টের উপরের অংশ আরেকটু ফাঁকা করে দেয়। সঞ্জয় তাকিয়ে থাকে নেহার বুকের দিকে। নিলয় কোমর থেকে পিস্তল বের করে বুলেট লোড করে নিল। অর্করা বলে, এ সঞ্জয় আজকেই মরবে। সঞ্জয় নেহাকে এভাবে দেখেই আবার বলে, একটা সিট খালি করতে পারি তোমার জন্য, কিন্তু স্যার আমার বাবার টাকা দিতে পারবে না, আর আমার পরিচিত কেউ নেই যে সুপারিশ করবে। আপনি আছেন একমাত্র। প্লিজ স্যার আমার স্বপ্নটা পূরণ করুন। আচ্ছা আচ্ছা হয়ে যাবে। উপরতলার 15 নম্বর রুমে যাও, আমি আসছি। নেহা রুম থেকে বের হয়। নিলয়কে কল করে নেহা। নিলয় রিসিভ করতে নেহা বলে, এবার কি করব? 15 নম্বর রুমে যাও। আমি শিওর সঞ্জয় এখন সাকিবকে ডাকবে, আর সব কিছু রেকর্ড করছি। আমি আছি, চিন্তা নেই। আচ্ছা ঠিক আছে। নেহা 15 নম্বর রুমে চলে যায়। রুমে ঢুকেই দেখে একটা সুন্দর নরম বিছানা। বেশ সুন্দরভাবে রুমটা সাজানো। নেহা ক্যামেরা দিয়ে সব কিছু রেকর্ড করে। সঞ্জয় সাকিবকে কল দেয়। স্যার আজকে নতুন একটা মাল এসেছে, আপনি দেখলে পুরোই পাগল হয়ে যাবেন। আপনার জন্য পাখি বন্দি করে রেখেছি, জলদি আসেন। আপনার সারা রাত ঘুম হারাম হয়ে যাবে না দেখলে। তাই নাকি? তাহলে তো এখনই আসতে হয়। অপেক্ষা করো। সাকিব ফোন কেটে দিয়ে তার নিজের গাড়ি নিয়ে মেডিকেল কলেজের দিকে আসে। কিছু সময় পর সাকিব প্রবেশ করে। সিয়াম বলে, ভাই ওই যে সাকিব গেল ভিতরে। নিলয় কোমরে পিস্তল গুজে নিয়ে মুখে একটা মাস্ক পরল, নাক অব্দি ঢাকা মাস্কে। নিলয়ে প্রবেশ করলো ভিতরে। তারপর সাকিব রুমে প্রবেশ করে। ওর লোকেরা দরজার সামনে দাঁড়িয়ে আছে। সাকিব রুমে এসে নেহাকে দেখে হা হয়ে যায়। এত হট একটা মেয়েকে সে দেখতে পারবে কখনো ভাবেইনি। নেহাকে এক দেখাতেই নেহাকে কাছে পেতে মরিয়া হয়ে যায় সাকিবের মন। সাকিব কাছে যায় নেহার। সঞ্জয় বাধা দিয়ে বলে, স্যার আস্তে ধীরে। সাকিব যেন ছটফট করতে থাকে। নেহাকে যেন তার পেতেই হবে। সঞ্জয় বলে, দেখো, তোমাকে মেডিকেলে অ্যাডমিশন, তার উপর প্রতি বছরের প্রথম হওয়ার জন্য প্রশ্ন সার্টিফিকেট সব দিয়ে দেব, কিন্তু একটা শর্ত আছে। এত কিছুর জন্য মাত্র একটা শর্ত? সব কিছুতে রাজি। বলেন কি করতে হবে? বেশি কিছু না, সামান্য একটু আনন্দ দিতে হবে, এতে তুমিও আনন্দ পাবে। কি সেটা বলেন। সেটা হলো এই যে আমাদের সামনে যে ছেলেটা দাঁড়িয়ে আছে, সে হলো শিক্ষামন্ত্রী শামীম ভাইয়ের ছেলে সাকিব। তার সাথে বিছানায় সময় কাটাতে হবে। যখনই সে ডাকবে তার সাথে থাকতে হবে। রাজি থাকলে বলো। ব্যাস এতটুকু, আমি রাজি। কিন্তু প্রমাণ কি? আমাকে অ্যাডমিশন দিবে সেটা? আমার সামনে সব পেপারস রেডি করে সাইন করে দিন, তারপরে শর্তে রাজি আমি। বাহ, তুমি তো দেখে ভালোই চালু। সঞ্জয় জলদি করেন। সব পেপার রেডি করছি, কাজ শুরু করেন। সঞ্জয় পেপারস রেডি করে। সাকিব এসে নিহার গায়ে হাত দেয়। গা থেকে শার্টের বোতাম খুলতে থাকে সে। নিলয় এগিয়ে আসে। দরজার কাছে 4 জন দাঁড়ানো। নিলয় এগিয়ে আসতেই রতন নামের ছেলে বলে, ওই কোথায় আছিস? এখান থেকে যা। রুমে যাব। যেতে পারবি না, যা বলছি এখান থেকে। নিলয় পিস্তল বের করে রতনের পেটে গুলি করে সে। কোনো শব্দ হয় না গুলি চলার। রতন গুলি খেয়ে বলে, কে তুই? জানিস কার লোকের গায়ে তুই হাত তুলেছিস? নিলয় মুখ থেকে মাস্ক খুলল। সবাই ভয়ে তখন সরে যায়। একসাথে বলে ওঠে, নিলয়? গ্যাংস্টার নিলয়? ভয়ে লোকগুলো পালিয়ে যায়। নিলয় দরজায় কড়া নাড়ে। ইভানা মেডিকেল কলেজের ভিতরে এসে ভিডিও করে বলে, আমরা আজ এসেছি মেডিকেল কলেজে। আমার পাশে যে মেয়েটাকে দেখছেন তার নাম জেসমিন। তাকে শিক্ষামন্ত্রীর ছেলে সাকিব ও মেডিকেল কলেজের চেয়ারম্যান অ্যাডমিশনের নামে তাকে বাজে অফার করে। সে রাজি না হওয়াতে তাকে মারধর আর ধর্ষণযজ্ঞ চালায়। আমাদের কাছে প্রমাণ আছে। আমার কাছে কিছু ভিডিও ফুটেজও আছে। জানতে হলে আমাদের চ্যানেলের সাথেই থাকুন। ইভানা জুনায়েদ, ATV, ঢাকা মেডিকেল কলেজ। ইভানা এরপর নেহার করা সেই গোপন ভিডিও আর সব কিছু টিভিতে দেখিয়ে দেয়। খবরটা অতি দ্রুত শিক্ষামন্ত্রীর কাছে চলে যায়। ওদিকে নেহার গা থেকে শার্ট খুলতে থাকে সাকিব। এমন সময় দরজায় বিরাট জোরে ধাক্কা দেওয়ার শব্দ শুনতে পায়।
আবার তখনই সাকিবের ফোনে কল আসে। তার বাবা সামিনের কল আসে, কিন্তু সাকিব কল কেটে দেয়। সে যে নেহাকে যা যা বলেছে সব কিছু টিভিতে চলছে। নেহা প্রশ্ন করে, আচ্ছা সাকিব স্যার, আপনি কি খালি আমার সাথেই এমন করছেন? অন্য কোনো মেয়ের সাথে করেছেন কি? মানে আমার আবার আনারই পছন্দ না, ভালো খেলতে পারবে এমন দরকার। আরে সঞ্জয় সাহেব, এই মেয়ে বলে কি? শোন, বিগত 10 বছর ধরে আমি আর সঞ্জয় মিলে কম করে হলেও 1000টা মেয়ে ধর্ষণ করেছি, 1000টা মেয়েকে বিছানায় নিয়ে সময় কাটিয়েছি। নতুন আসছো তো, জানো না কিছুই। কি বলেন? এতগুলো মেয়েকে ধর্ষণ করেছেন? তারা পুলিশের কাছে যায়নি? কিন্তু থানার ওসিকে তো টাকা দিয়ে নিজেদের হাতে রেখেছি, আর কেউ বা কী বলবে? সব কিছুর ভিডিও আমার কাছে থাকে। আমার কোনো সমস্যা হবে না তো? হবে না, আমার কথা মতো চললে কিচ্ছু হবে না। নেহার গোপন ক্যামেরায় সাকিবের সব কথা রেকর্ড হয়। দরজায় তখনও কড়া নাড়ার শব্দ শোনা যায়। সাকিব বিরক্ত হয়ে বলে, দেখুন তো কি হয়েছে। আমার গার্ডরা ছাড়া তো নক করবে। খুলুন, কি বলে শুনুন। সঞ্জয় এগিয়ে আসে। ইভানা ততক্ষণে নিলয়ের পিছনে এসে দাঁড়িয়েছে। সঞ্জয় এসে দরজা খুলতেই দেখে ইভানা দাঁড়িয়ে, হাতে ক্যামেরা। সঞ্জয় ভয়ে দৌড়ে সাকিবের কাছে আসে। সাকিব তখন নেহাকে জড়িয়ে ধরে রেখেছে। সঞ্জয় দৌড়ে এসে বলে, স্যার ছাড়ুন ওকে, দরজায়। কি হয়েছে? ভয় পাচ্ছেন কেন? দরজার সামনে ওই টিভি রিপোর্টার ইভানা এসেছে। কি? সে এখানে কেন? গার্ড কোথায়? জানি না। এই শালিরে ভিতরে নিয়ে আসুন, একসাথে আজ দুজনকে খাবো। সাকিব কথা শেষ করতেই ইভানা ভিতরে প্রবেশ করলো, হাতে ওর ক্যামেরা। ইভানা সবকিছু লাইভ করছে। ইভানা বলে, নেহাকে ছাড় বলছি। জেসমিনের সাথে কি কি করেছিস? জেসমিনকে? কত মেয়ের সাথেই তো কত কিছু করেছি। জেসমিনকে? সঞ্জয় সাহেব বিমানার থেকে ক্যামেরাটা নিয়ে নিন, আমি বাকিটা দেখছি। সাকিব এগিয়ে যায়। পিছন থেকে নেহা সাকিবের হাত ধরে। সাকিব ঘুরে বলে, মামুনি, তোমার সাথে এখন নয়, পরে খেলবো। তুমি এখন যাও, হাত ছাড়ো। নেহা হাত ছাড়ে না। সাকিব জোড়াজুড়ি করে। সাকিব বলে, কি ব্যাপার, আমার হাত ছাড়ো বলছি। শালা জানোয়ার, তোর হাত। কথাটা বলেই নেহা সাকিবের হাত মোচড় দিয়ে ঠাস করে ভেঙে দেয়। সাকিব চিৎকার করে কাঁদে, গার্ড বলে চিল্লায়। তখনই নিলয় ভিতরে প্রবেশ করে। সাকিব আর সঞ্জয় নিলয়কে দেখে ভয়ে চুপ হয়ে গেল। এতক্ষণে সামিন সাহেব চলে এসেছে মেডিকেল কলেজে, সাথে অনেকগুলো পুলিশ সিকিউরিটি গার্ডও আছে। মেডিকেল কলেজটা এতক্ষণে পুরো ভিড় জমে গেছে। সিয়ামের কাছেই দাঁড়িয়ে আছে জেসমিন আর তার বাবা। সামিন গাড়ি থেকে নেমেই জেসমিনকে দেখে। জেসমিনের দিকে এগিয়ে আসে সে। পিছনে ওর লোকেরাও আছে, কিন্তু ওর লোকেরা এসে জেসমিনের সামনে কিছুই বলার সুযোগ পাচ্ছে না, কারণ ওরা জানে জেসমিন নিলয়ের লোকের সাথেই দাঁড়িয়ে আছে। কিন্তু নিলয়ের লোক এখানে কেন? সামিন জানে না এখানে নিলয় এসেছে। নিলয় ভিতরে প্রবেশ করেছে। নিলয়কে দেখে সঞ্জয়ের সাকিব ভয় চিৎকারও করে না। নিলয় দরজা আটকে দেয়। ইভানা ক্যামেরা বন্ধ করে। নেহার দিকে ভালো ড্রেস বাড়িয়ে দেয়। নেহা ওয়াশরুমে গিয়ে চেঞ্জ করে আসলো। নিলয় সোফাতে বসে। তারপর এদের দুজনকে কি করব বলো? মেরে ফেলেন। না না, মারবেন না, আমাদের মাফ করে দিন, আর কখনো এমন ভুল হবে না। এমন করার সুযোগ পাবি না রে। কি করব? পেয়েছি। সবগুলোর গা থেকে কাপড় করে না। ওই, তোরা ভেতরে আন্ডারপ্যান্ট পরছিস তো? পড়েছি। গুড। ওরা তিনজন মিলে ওদের সব কিছু খুলে নেয়। ছোট হাফ প্যান্ট পরে আছে। ওদের দুজনকে নিলয় বাইরে বের করে আনে। মেডিকেল কলেজের মাঝখানে নিলয় এনে ওদের দুজনকে দাঁড় করায়। দুজন মাথা নিচু করে নেয়। সামিন সাহেব ভয়ে কিছু বলতে পারে না, কারণ নিলয় সেখানে উপস্থিত। জেসমিনকে ডাকে নিলয়। নিলয় উঁচু জায়গাতে উঠল। পাশে জেসমিন দাঁড়ানো। নিলয় বলে, এই মেয়েটা প্রথম বর্ষে ভর্তি হতে চেয়েছিল। স্বপ্ন ছিল সে ডাক্তার হবে, তার বাবার পাশে দাঁড়াবে। কিন্তু এখানে অ্যাডমিশন নিতে হলে ওপর মহলের কল করা লাগবে, নয়তো টাকা দিয়ে অ্যাডমিশন নিতে হবে। সেটাও যদি না থাকে, আর তোমরা যদি হও মেয়ে, তাহলে ওদের সাথে বিছানায় সময় কাটাতে হবে। যদি সেটা না পারো,
ওরা জোর করে তোমাকে ধর্ষণ করবে। আর লজ্জা বা ভয় নয়। কার সাথে এমন হয়েছে? এগিয়ে এসো। আজকে তোমাদের সামনে ওরা দাঁড়িয়ে, তোমরাই ওদের শাস্তি দাও। শাস্তি এমন হবে যেন কেউ দ্বিতীয়বার এমন না করতে পারে। আসো তোমরা, তোমাদের জন্য আজ ওরা এত দূর এসেছে। পুরো মেডিকেল কলেজ তখন চুপ, কেউ কোনো কথা বলছে না। নিলয়ের দিকে সব ক্যামেরা, নিলয় সবার দিকে তাকিয়ে, কেউ সাহস পাচ্ছে না এগিয়ে আসার। নিলয় জেসমিনের দিকে তাকায়, জেসমিন এগিয়ে যায়, কোমরে ওড়না পেঁচিয়ে পা থেকে হিল জুতো খুলল, তারপর হিলের গোড়া দিয়ে সাকিব আর সঞ্জয়কে পিটাতে থাকে। গায়ে যতক্ষণ শক্তি ছিল সবটা দিয়ে মারতে থাকে জেসমিন। একটা সময় হাঁফিয়ে যায় সে, কাঁদতে থাকে জেসমিন, মুখে থু দেয় ওদের। ঠিক তখনই আরেকটা মেয়ে এগিয়ে আসে, সে চিৎকার করে বলে, আমার সাথেও এই জানোয়ারগুলো এমন করেছে। মেয়েটা একইভাবে ওদেরকে জুতো দিয়ে মারতে থাকে। এবার অনেক মেয়েই একই কাজ শুরু করে দেয়। জাসমিনের পাশে এসে দাঁড়ায় সব মেয়েরা। জাসমিন খুশিতে কাঁদতে থাকে। মেয়েরা তাদের দুজনকে গণপিটুনি দিতে থাকে। সামিন আসে নিলয়ের কাছে, নিলয়কে বলে, ওরা আমার ছেলেকে মেরে ফেলবে, প্লিজ ওদের সরে যেতে বলো। নিলয়, সাকিব মরে যাবে, কথা শোনো প্লিজ। আপনি চলে যান, নয়তো থেকে যান। ছেলের লাশ নিয়ে যেতে হবে তো। নিলয়, তুমি কিন্তু কাজটা ঠিক করছো না। তাই নাকি? ঠিক আছে, দেখি কি করবেন। নিলয়, আমি তোমাকে মেরে ফেলবো, দেখে নিও। সামিন চলে যায় সেখান থেকে, ওর লোকদের রেখে যায়। গণপিটানি খেতে খেতে সাকিবেরা মারা যায় সেখানে। নিলয় সামিনের লোকদের বলে সাকিবদের লাশ নিয়ে যেতে। জেসমিনকে নিলয় মেডিকেল কলেজে ভর্তি করে সেখান থেকে বের হয়। অর্করা চলে যায়। নেহা আর নিলয় রেস্টুরেন্টে আসে, খাবার অর্ডার দিতে যাবে, তখনই ইভানা আসে। নিলয়, আমি জয়েন হতে পারি? হ্যাঁ, শিওর। নিলয়ের পাশে এসে বসে ইভানা, নেহার সামনে বসা। ইভানা তার ফোন বের করে বলে, নিলয় আসেন, একটা সেলফি তুলি। এখন? হ্যাঁ। আচ্ছা। এত দূরে কেন? আর একটু ক্লোজ হয়ে বসেন। আরও? হ্যাঁ। ইভানা নিলয়ের কাঁধে হাত রেখে সেলফি তোলে। নেহা এক দৃষ্টিতে তাকিয়ে থাকে ওদের দুজনের দিকে। রাগের টিস্যু পেপার হাতের মধ্যে নিয়ে কচলাতে থাকে। কিন্তু নেহার রাগের কারণ কি? নিলয় যা খুশি করবে, এতে তার কি আসা যায়? খাবার চলে আসে, বিরিয়ানির সাথে রোস্ট। তিনজন খেতে বসে। ইভানা বলে, আমি তো তেমন আলু খাই না। কোনো ব্যাপার না, আমাকে দিয়ে দাও। আমি তো আবার চর্বিযুক্ত মাংস খাই না। আচ্ছা, আমি খাই, আমাকে আপনি মাংসগুলো দেন। দুজনে নিজেদের খাবার চেঞ্জ করে। নেহা না খেয়ে ওদের কাহিনী দেখতে থাকে। নিলয় নেহার দিকে তাকায়। নেহা কপাল কুঁচকে তাকিয়ে আছে। নেহা যে রেগে আছে সেটা নিলয় বুঝতে পারছে। নিলয় বলে, কি ব্যাপার পুলিশ অফিসার, খাচ্ছ না যে? কিছু লাগবে? না, ক্ষুধা নেই আমার। কেন? তখন তো বললা অনেক ক্ষুধা লেগেছে। এখন নেই। কি হয়েছে? নিলয় থাক না, জোর করার কি আছে? উনি হয়তো এখন খাবে না, এতবার বলার কি আছে? সেটাই তোমরা খাও। নিলয় আর ইভানা খেতে থাকে। ইভানার বিরিয়ানি কম হতেই নিলয় আবার বেড়ে দেয়। নেহা সহ্য করতে পারে না। নেহা নিজের হাতে সব বিরিয়ানি নিজের প্লেটে নিয়ে খেতে থাকে। নিলয় আর ইভানা অবাক হয়ে যায়। রেস্টুরেন্ট থেকে বের হয় তিনজন। বিল ইভানাই দিয়েছে। ইভানা চলে যাবে, নিলয়ের কাছে আসলো সেই সময়। নিলয়কে বলে, এই আপনার ঠিকানাটা দেন তো, একদিন বেড়াতে যাব। ওই যে এমপি আদনান সাহেবের বাসাটায় আমি থাকি, সেখানে ভাড়া থাকি। আসবা, কোনো সমস্যা নেই। আচ্ছা বাই, পৌঁছে কল করবেন। ইভানা চলে যায়। নিলয় নেহাকে ডাকে। নেহা কোনো উত্তর দেয় না। নিলয় গাড়িতে গিয়ে বসলো। নেহা কথা না বলে পাশে গিয়ে বসে। নিলয় গাড়ি চালাতে থাকে। নেহার এত রাগ কেন হচ্ছে বুঝতে পারছে না। ইচ্ছে করছে নিলয়ের গালে ঠাস ঠাস করে কতগুলো চর বসিয়ে দিতে, কিন্তু সেটাও পারছে না। কেমন যেন লাগছে ওর কাছে। নিলয় কোনো কথা বলল না। তারপর, ভাই, আমি নিলয়কে মারবই মারবো, আমার ছেলেকে সে মেরে ফেলেছে। আকাশের সামনে এসে সামিন কথাটা বলল। হাবিবও আছে সেখানে। তিন মন্ত্রী একসাথে হয়েছে। সামিন বলল, ভাই, যত টাকা লাগুক কিলার ভাড়া করে আনা হোক, আমি নিলয়ের লাশ দেখতে চাই ভাই। নিলয় যেন রাস্তায় পড়ে মরে থাকে। আরে ঠান্ডা হও, নিলয়ের লোকদের মধ্যে খুব দ্রুতই একজন মারা যাবে। কিলার তো আছেই,
রাজের কাছে। রাজ নিয়ে আসছে একটা কিলারকে, সে তার প্ল্যান মতো কাজ করবে। জলদি করতে বলেন, নিলয় আমার ছেলেকে মেরেছে, আমার মাথা কাজ করছে না। আমার মাদ্রাসা বন্ধ করে দিয়েছে, আমার মেডিসিন বিজনেসও বন্ধ করে দিয়েছে নিলয়। ভাবতে দাও, কাজ হয়ে যাবে। আকাশ রাজকে কল করে সবটা বলে। রাজ শুভ্রকে জানিয়ে দেয় কি করতে হবে। শুভ্র আজকে রাতেই মাসুমকে মারার সব প্ল্যান সাজিয়ে নিয়েছে। নিলয়ের কাছের লোক মরে গেলে নিলয় অনেকটা দুর্বল হয়ে যাবে, যেটা নিলয়কে শেষ করতে অনেক কাজে আসবে। আর এইসব কাজের জন্য শুভ্র সব কিছু করবে, কারণ শুভ্রের ভিতরে গ্যাংস্টার হওয়ার বাসনা আছে। কি অদ্ভুত জীবন! আন্ডারওয়ার্ল্ড এমন একটা জায়গা যেখানে একটাই বস থাকবে, আর সেটা হলো নিলয়। কিন্তু অন্যদেরও তো বস থাকার ইচ্ছা আছে, তাই তারা সবাই মিলে নিলয়কে সরাতে চায়। দেখা যাক সামনে কি হতে যাচ্ছে। সিয়াম জেসমিনকে তার বাসায় রেখে ফিরছিল। আজ সারা দিন ওরা একসাথে ছিল। সিয়াম আর জেসমিনের ভিতরে একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক হয়। সিয়াম বাইক নিয়ে বের হয়েছে। সিয়ামের ফোন বাজে। সিয়াম ততক্ষণে নির্জন রাস্তায় চলে এসেছে। সিয়াম বাইক নির্জন রাস্তার একপাশে রাখলো। মাঝে মাঝে দু একটা ট্রাক যেতে দেখে, এছাড়া কোনো গাড়ি নেই রাস্তায়। সিয়াম পকেট থেকে ফোন বের করে, তাকিয়ে দেখে জেসমিন ফোন করেছে। সিয়াম ফোনটা রিসিভ করে। জেসমিন বলে, চলে গেছো বাসায়? না, রাস্তা দেই। কিছু হয়েছে? আসলে মনটা কেমন করছে। আমি যে ধর্ষিতা, আমাকে কি তুমি গ্রহণ করবে? সব তো বলেই আসছে, আমার কোনো সমস্যা নেই। দিন শেষে আমরা সবাই মানুষ। একজন বিছানাতে শুয়ে থাকা গার্লফ্রেন্ডের থেকে ধর্ষিতা অনেক অনেক ভালো, কারণ তার মনে একজনের প্রতি ভালোবাসা থাকে। তুমি অনেক ভালো সিয়াম। ওরা দুজন ফোনে কথা বলছে। হঠাৎ সিয়ামের গা ঘেঁষে একটা বাইক বেশ দ্রুত গতিতে চলে যায়। সিয়াম চিৎকার করে বলে, ওই শালা জানোয়ার! বাইক যেন উড়ে চোখের সামনে থেকে চলে যায়। জেসমিন জিজ্ঞাসা করে কি হয়েছে। ঠিক তখনই আরও একটা বাইক ওর আরও ক্লোজ হয়ে সামনের দিকে চলে যায়। সিয়াম এবার রেগে গালি দিয়ে উঠল। জেসমিন তাকে শান্ত হতে বলে। 1 মিনিট পর আবার উল্টো দিক থেকে সেই দুটো বাইক একসাথে সিয়ামের কাছে এসে দাঁড়ায়। সিয়ামকে কিছু না বলে ওরা চারজন নিজেদের মধ্যে কথা বলতে থাকে। সিয়াম ফোনটা পকেটে রাখে। জেসমিন তখনও কলে। সিয়াম কোমর থেকে পিস্তল বের করে এগিয়ে আসে চারজন ছেলের দিকে। চারজনের মাথায় হেলমেট। সিয়াম গিয়ে বলে, তোরাই তো আমার গায়ের কাছ দিয়ে বাইক নিয়ে গিয়েছিলি, তাই না? গাড়ি থেকে নাম। তোরা কাকে মারবি দেখছিস? সামনে বসে থাকা একটা ছেলে তার মাথা থেকে হেলমেট খুলল। সিয়াম সেই ছেলেটার দিকে তাকিয়ে থাকে, কারণ ছেলেটাকে সিয়াম খুব ভালো করেই চেনে। ছেলেটা হলো শুভ্র। সিয়াম শুভ্রকে দেখেই বলে, শুভ তুই? হ্যাঁ রে, আমি সালা বড় ভাইয়ের চামচা। ঠিকভাবে কথা বল শুভ, নিলয় আমাদের বড় ভাইয়ের মতো। শোন শিয়াম, তোকে একটা কথা বলি। নিলয়ের সাথে থেকে কি পেয়েছিস? টাকা, বাড়ি, গাড়ি, ক্ষমতা কিছুই তো না। দিন শেষে নিলয় তোদেরকে ব্যবহার করে যায়। তোরা তো বোকা। আমার সাথে কাজ করবি, তোকে সব কিছু দেবো, নারী, টাকা, ক্ষমতা। আমরা একাই একটা গ্যাং হব, যেখানে আমাদের একজনকে নয়, গোটা টিমটাকে ভয় পাবে পুরো পৃথিবী। তোর কি মনে হয় আমি তোর কথাতে রাজি হব? গাধা, নিলয় যদি আমাকে না খেতেও দেয় তবুও আমি নিলয়ের সাথে থাকবো। তোর মতো বিশ্বাসঘাতকের সাথে হাত মেলাবো না। হাতে পিস্তল নিয়ে বেশ কথা বলছিস। তোকে মারতে আমার 5 মিনিটের সময় লাগবে না। তাই নাকি? সিয়াম কথাটা বলেই ওদের মধ্যে থাকা একটা ছেলেকে শ্যুট করে। ছেলেটা সেখানেই মারা যায়। শুভ্র গাড়ি থেকে নামে। শুভ্রের হাতে একটা চিকন স্ক্রু ড্রাইভার, সেটা শক্ত করে ধরে সিয়ামের কাঁধে ঢুকিয়ে দেয় সে। সিয়াম চিৎকার করে ওঠে। শুভ্র একটা ছুরি নিয়ে সিয়ামের ডান হাতে অনেকবার অনেক জায়গাতে ঢোকাতেও বের করতে লাগলো। শেষে ছুরিটা নিয়ে সিয়ামের বাম পায়ের রানের উপরে জোরে ঢুকিয়ে দেয়। সিয়াম পড়ে যায় রাস্তার উপরে। হাত থেকে পিস্তল ফসকে দূরে গিয়ে পড়ে। সিয়ামের গা থেকে অনেক রক্ত বের হচ্ছে। শুভ্র নয়নকে ডাকে। নয়ন এসে সিয়ামের হাতে একটা আর্মার ভেস্ট দেয়। সেটা সিয়ামের মুখের উপরে ছুঁড়ে মারে। শুভ্র বলে, এখনো সময় আছে, আমার সাথে কাজ করবি। মরে যাব, কিন্তু নিলয় ভাইয়ের সাথে বেমানি করব না। তোর এই নিলয় প্রেম আমার ভালো লাগে না রে। আমি পাগল হয়ে যাব। আমি কি করব রে? এত কষ্ট দিচ্ছে, তবু তোর জীবনের থেকে নিলয়ের ভালোবাসা বড় হয়ে গেল। কি যেন মেয়েটার নাম? ও, জেসমিন।
সারাদিন আজ ঘুরলি, বেশ কয়েকদিন ধরে জেসমিনকে ডেট করছিস। তার ভালোবাসার কথা একটু ভাব রে ভাই। আমাকে মেরে ফেলো শুভ, নাহলে আমি বেঁচে থাকলে তোর কথা যদি নিলয় ভাই জানতে পারে, তুই যেখানেই থাকিস না কেন নিলয় ভাই তোকে মেরে ফেলবে। সে আমার চুলটাও ছিঁড়তে পারবে না। তোকে ভাবছিলাম বাঁচিয়ে রাখবো, কিন্তু নিলয়ের কথা বললি, তোকে আমি এমনভাবে মারবো যে নিলয় তো লাশ দেখেও ভয় পাবে, চিনতেই পারবে না। হা হা হা, তোর সাহস আছে আমাকে মেরে নিলয়কে বলা যে তুই মেরেছিস? সিয়াম, আমাকে রাগাবি না। হা হা হা, শালা লুজার। সিয়াম। শুভ্র মাটিতে বসলো। আর্মারটা সিয়ামের মুখ আর গলার সাথে চেপে ধরে। সিয়ামকে পিছন থেকে হাত দিয়ে গলা চেপে মাটিতে শুয়ে পড়ে। সিয়াম হাত পা ছড়াছড়ি করতে থাকে। শুভ্র সিয়ামের মুখটা ঢেকে নিয়ে গলা চেপে ধরে রাখে। 1 মিনিট ছুটাছুটির পর সিয়ামের হাত পা নীরব নিস্তব্ধ হয়ে যায়। শুভ্র ছেড়ে দেয় তাকে। শুভ্র ওদের লোকদের বলে, আগুন আর কেরোসিন নিয়ে আয় যা। ওরা চলে যায়। শুভ্র সিয়ামের রক্ত দিয়ে ওর পাশে লিখে দেয় 1 নাইট গ্যাং। শুভ্র সিগারেট জ্বালায়। সিগারেটের ধোঁয়াগুলো আকাশের দিকে ছাড়তে থাকে। কিছু সময় পর ওর লোকেরা আসে। শুভ্র সিয়ামের উপরে কেরোসিন ঢেলে দেয়, তারপর আগুন জ্বালিয়ে সেখানে দাঁড়িয়ে থাকে। সিয়ামের গা থেকে জ্বলা আগুনে শুভ্র সিগারেট জ্বালালো। নয়ন সিয়ামের বাইকটা ওর লাশের পাশে রেখে দিল। মুরাদ সিয়ামের ফোনটা বাইকের পাশে ফেলে রাখে। শুভ্র চিৎকার করে বলে, আমি হব দ্য গ্যাংস্টার ইন দ্য আন্ডারওয়ার্ল্ড। আন্ডারওয়ার্ল্ড হবে আমার। 1 নাইট গ্যাং চালাবো পুরো দেশে। আমাকে সবাই ভয় পাবে। নিলয়, আমি তোকে মারবই। ওরা সেখান থেকে চলে যায়। সিয়ামের লাশ পুড়ে গেছে। ফোনে জেসমিন সিয়াম সিয়াম করে ডেকে চলেছে, কিন্তু সিয়াম আর নেই। সিয়ামের কোনো সারা শব্দ পাচ্ছে না সে, কিন্তু জেসমিন সব কিছু শুনেছে। কে সিয়ামকে মেরেছে জেসমিন জানে। নিলয়ের সাথে নেহা কথা বলেনি। নিলয়কে নেহা এড়িয়ে চলছে, আর নিলয় নেহাকে বারবার ইভানার কথা বলছে। নেহা চুপচাপ সহ্য করছে। নিলয় বলে, জানো নেহা, ইভানা মেয়েটা অনেক ভালো, কয়েক বছর ধরে পরিচয়। ওই যে ওর বাবার যে টিভি চ্যানেল আছে না, ওর বাবার সাথে দেখা করতে গিয়ে ইভানের পরিচয় হয়। আমার সাথে আগে প্রায়শই দেখা হতো, কথা হতো। এখন দেখো না কেমন করে, আগেও এমন করতো। তো ইভানার কাছে যাও, এখানে কেন পড়ে আছো? জানোই তো আমি খারাপ, তোমাকে ভালোবাসি না, তোমাকে ঘৃণা করি। তাহলে এখন আমার কাছে না থেকে ওর কাছে যাও না। যেতামই, কিন্তু নিলয় ভাই জলদি আসো। অর্কের কথা শুনে নিলয় থেমে যায়। বাড়ির নিচ থেকে চিৎকার করে অর্ক নিলয়কে ডাকছে। নিলয় দৌড়ে বাইরে আসে। পিছনে নেহাও আসে। অর্ক আর মাসুমের চোখে পানি, অর্কের চেহারাতে বিষণ্ণতা। নিলয় বুঝতে পারে কিছু একটা হয়েছে। নিলয় বলে, কি হয়েছে? সবকিছু ঠিকঠাক আছে? আর তোরা দুজন কেন? সিয়াম কই? ভাই এখনই যেতে হবে আমাদের, চলো আমাদের সাথে। হ্যাঁ যাব, কিন্তু কোথায় আর কি হয়েছে? কাঁদছিস কেন? পিছনে ভাবি। সমস্যা নেই, বল। ভাই সিয়াম আর নেই। মানে সিয়াম নেই মানে? কোথায় গিয়েছে? সিয়াম আর বেঁচে নেই ভাই, তাকে মেরে ফেলা হয়েছে। শুভ্র তাকে মেরেছে। জেসমিন কল করে সব বলেছে। কথাটা শুনে নিলয় পুরো ফ্রিজড হয়ে যায়। চোখের সামনে একটা চেহারাই ভাসছে, আর সেটা হলো সিয়াম। নিলয় হাঁটু ভাঁজ করে বসে, মাথা নিচু করে শব্দ করে সিয়াম বলে ডেকে কান্না করতে থাকে। নেহা আসে নিলয়ের পাশে। নেহার কোমর জড়িয়ে ধরে নিলয় কাঁদতে কাঁদতে বলে, ছোট থেকেই ওদেরকে আমি আমার কাছে রেখেছি। সিয়ামের মনে আছে তার মায়ের হাতের পায়েস খুব পছন্দ। আমাকে এসে বলতো, ভাইয়া পায়েস খেতে ইচ্ছে করছে। আমি সেরা রাঁধুনি এনে পায়েস রান্না করে একসাথে বসে খেয়েছি। ছোট্ট ছিল সে, আমাকে খাইয়ে দিয়েছে হাতে তুলে। আমার পায়ের ওপরে ওরা কতবার মাথা রেখে শুয়েছে। আমাকে বারবার বলতো, ভাই তুমি আমাদের ভাই না, আমাদের মা বাবা। ওদেরকে আমি আগলে রেখেছিলাম। ওরা খারাপ সেটা সবাই বলে, কিন্তু আমার সাথে কখনো বেয়াদবি করেনি। আমি কিভাবে থাকবো নেহা? কে মেরেছে তাকে? শুভ্র। শুভ্রকে আমি। নিলয় কথাটা বলে উঠে দাঁড়ালো। নেহা কেঁদে ফেলেছে।
কিন্তু কেন? নেহা তো তাদেরকে অ্যারেস্ট করে থানায় ধরে নিয়ে গেছিল। নেহা কেন কাঁদছে এটা নেহাও জানে না। তবে নিলয়ের কান্না দেখে নেহা নিজেকে আটকাতে পারেনি। নিলয় দৌড়ে বাড়ির ভিতরে আসে। সিঁড়ি দিয়ে উপরে উঠবে, আদনান সাহেবের সাথে দেখা হয়। আদনান সাহেব এসে নিলয়কে জড়িয়ে ধরে। নিলয় কেঁদে দেয় আবার। নিলয়, মাথা ঠান্ডা রাখো। সেদিনও ওরা আমাকে তুলে নিয়ে গিয়েছিল মারবে বলে। বুঝতে পারিনি ওরা এইভাবে অ্যাটাক করবে। নিজেকে সামলাও নিলয়। শ্যাম কোথায় এখন? আগে শ্যামকে খুঁজো, পরে শুভ্রকে দেখব। চিন্তা করো না। আদনান স্যার, আমার ভাইয়ের থেকেও আপন ওরা, কিভাবে থাকবো? সামলাও। না, সামলাবো না। শুভ্রকে মেরে ফেলবো আমি। নিলয় আদনানকে ছেড়ে দৌড়ে ভিতরের রুমে আসে। পিস্তল নিয়ে কোমরে গুজে নেয়। জুতোর সাথে ছুরি গুজে নিয়ে বের হয় দ্রুত। দৌড়ে বাইরে আসে। বাইক বের করে অর্কদের বলে, চল, শুভ্র কোথায় থাকে? রাজের সাথে? আগে রাজের বাড়িতে যাব। রাজ কোথায় থাকবে এখন? প্রধানমন্ত্রী আকাশের সাথে? আকাশকে রাজকে মেরে তারপর শুভ্রকে মেরে ফেলবো। নিলয় কথা শোনো প্লিজ, এখন মাথা গরম করো না। বুঝতে পারছো তুমি, আকাশ কিন্তু প্রধানমন্ত্রী, তাকে মারাটা কি খুব সহজ? নিলয়ের কাছে সব সহজ। নিলয় একবার জেদ করে যেটা বলে সেটা করেই ছাড়ে। পৃথিবীর কোনো ফোর্স নেই যে আকাশ বা ওদেরকে আমার থেকে বাঁচাতে পারবে। আমি একা গিয়ে ওদেরকে মারবো। নিলয়, শ্যামকে আগে খুঁজতে হবে। শ্যামের আগে সব ব্যবস্থা করো। মাথা গরম করলে ওরা সেটার ফায়দা নেবে। তুমি না মাথা ঠান্ডা করে মাইন্ড গেম খেলো। ওরা এটাই হয়তো চাচ্ছিল যে তুমি রেগে তাদের কাছে চলে যাও। তারা ঠিকই তোমাকে নিয়ে প্ল্যান করে নিয়েছে। না হলে তোমাদের অবধি খবর কিভাবে পৌঁছালো? আবার শুভ্রই যে শ্যামকে মেরেছে এটা এত দ্রুত জানলে কিভাবে? তারা চেয়েছে তোমার কাছেই যেন দ্রুত খবর চলে যায়। ভাই, ভাবি ঠিক বলেছে, চলো এখন শিয়ামের কাছে। নিলয় চুপচাপ বাইকের উপরে বসে থাকে। মাথাটা নিচু করে কয়েক মিনিট নিলয় ভাবলো। তারপর জোরে জোরে কয়েকবার শ্বাস নিয়ে বলে, ঠিক আছে, চল সিয়ামের কাছে। ওর ফোনের লোকেশন কোথায়? সামনের জঙ্গলে রাস্তায় দেখাচ্ছে। আচ্ছা চল। আমি যাব। নেহাকে নিয়ে ওরা চারজন সেখানে আসে। একটা আধপোড়া লাশ, মুখের অবস্থা দেখা যাচ্ছে না, গায়ের অনেক অংশ পুড়ে গিয়েছে। লাশের পাশে বাইক আর ফোন রাখা। নিলয় দৌড়ে আসে সেখানে। পাশে বসতে যাবে তখনই চোখে পড়ে রক্ত দিয়ে লেখা ওয়ান নাইট গ্যাং। নিলয় সিয়ামের লাশের উপরে হাত দেয়। চামড়া খসে উঠল। নিলয় চুপচাপ বসে আছে। নেহা এসে নিলয়ের কাঁধে হাত রাখে। এই নাও শ্যামের ফোন। ফোনের ধরন দেখে মনে হচ্ছে এটা প্ল্যানিং করে মারা হয়েছে, মানে শ্যামের ওপরে নজর রাখা হয়েছিল। এই রাস্তায় সচরাচর বাইক নিয়ে কেউ তেমন আসে না। শ্যামকে একা পেয়ে তারা এখানেই মেরেছে। শ্যামের জুতোর ওপরের অংশ পুড়েছে, কিন্তু নিচের দিকে তাকিয়ে দেখো, জুতোর নিচে রাস্তায় ঘষা লেগে দাগ পড়ে আছে। তার মানে সিয়ামকে গলা টেপে মেরে পুড়িয়ে দিয়েছে? সেটা তো মনে হচ্ছে। যেভাবেই হোক সিয়ামকে তারা মেরেছে। আমি ওদের একটাকেও বাঁচতে দেব না। নিলয় সিয়ামের ফোন হাতে নিল। সিয়ামের ফোনের লক জানে সে, কারণ ওদের সবার ফোনে নিলয় নামের লক সেভ করা। নিলয় ওদেরকে ফোন গিফট করেছিল। তারপর থেকে ওরা চারজনে একই লক ব্যবহার করে। নিলয় ফোনের লক খুলে কল লিস্ট চেক করে। জেসমিনের কলে কথা বলার টাইম 1 ঘন্টা ধরেছিল। এখনও সিয়ামের ফোনে জেসমিন কল দিয়ে যাচ্ছে। নিলয় রিসিভ করে। হ্যালো সিয়াম। আমি নিলয়। ভাইয়া সিয়াম কোথায়? সে ঠিক আছে? শুভ্র নামে কেউ একজন এসেছে। ওর কাছে শুভ্র, নয়ন আর মুরাদ নামের 3 জন ছিল। ওরা সিয়ামের গায়ের কাছ দিয়ে বাইক চালিয়ে যায়। তারপর ওরা আসে। এরপর আপনাকে নিয়ে কথা হয়। তখন একটা গুলি চলে। মনে হয় ওদের একজনকে সিয়াম গুলি করে। তারপর শুভ্র এসে সিয়ামকে মারে। সিয়ামের চিৎকার শুনেছিলাম আমি। অনেক কষ্ট পায় সে। এরপর আমি শুনি শুভ সিয়ামকে ওর দলে যুক্ত হতে পারে। সিয়াম জানায় মরে যাবে, তবুও নিলয় ভাইকে ছাড়বে না। আর সিয়াম
কই ভাই, সে ঠিক আছে তো? সিয়াম আর নেই। নিলয় ফোন কেটে দেয়, বাইকের কাছে আসে। বাইকের হেডলাইটের উপরে ট্যাঙ্কির মাঝে একটা হলুদ খাম দেখতে পায় নিলয়। নিলয় হলুদ খামটা নিয়ে দ্রুত সেখান থেকে একটু দূরে আসে। হলুদ খামটা ছিঁড়ে খুলল সে। কাগজের টাটকা রক্ত লাগানো একটা তাজা ফুল আছে। নিলয় কাগজে লেখাটা পড়তে থাকে। নিলয় সাহেব, মাইন্ড গেমের শহরের সবাই হিংস্র পশুর মতো পিছনে পড়ে থাকে। কেউ শিকার পায়, আবার কেউ শিকার করতে গিয়ে নিজেই শিকার হয়ে যায়। গ্যাংস্টার দুনিয়াটা হলো রক্ত পিপাসুদের জন্য একটা বিশাল জাহান্নামের ন্যায় প্রান্তর। এখানে কষ্ট মানায় না, থাকে শুধু হিংস্রতা। চিঠির নিচে লেখা 1 নাইট। নিলয় চোখ বন্ধ করে খামের ভিতরে চিঠি ঢুকিয়ে পকেটে রাখলো। তারপর একটা সিগারেট জ্বালিয়ে টানতে থাকে। শুভ্র রাজের অফিসে আসে, বাইরে গাড়ি রাখে। গাড়ি থেকে নামতে একটা ভিক্ষুক আসে শুভ্রের কাছে। শুভ্র ভিক্ষুকের দিকে তাকায়। একজন বয়স্ক মহিলা সে। শুভ্র পকেট থেকে টাকা বের করে ওনার দিকে বাড়িয়ে দেয়। মহিলা সেটা নিল। সে গেট খুলে যখন প্রবেশ করবে তখনই পিছন থেকে বৃদ্ধা ভিক্ষুকটি তাকে ডাক দেয়। একটা চোখ নেই তার। শুভ্র দাঁড়ালো। শুভ্র ঘুরে তাকায়। কাছে আসে বৃদ্ধাটি, প্রশ্ন করে, আপনার নাম শুভ্র? হ্যাঁ, আপনি জানেন কিভাবে? আমাকে একজন আপনারে দেখাই কইছিল। কিসে? আমি চিনি না গো ভাই, তবে লোকটা আমার থেকে একটু বয়সে কম, বৃদ্ধ সে, বুড়ো বয়স। তোমার লাইগা একখান জিনিস রাইখা গেছে, কইছে আপনি আসলে এইটা যেন আপনাকে আমি দিয়ে দিই। ও, কি জিনিস? বৃদ্ধা ভিক্ষুক মহিলাটি শুভ্রের দিকে হলুদ খাম বাড়িয়ে দেয়। শুভ্র সেটা হাতে নিয়ে কিছুক্ষণ তাকিয়ে থাকে। ভিক্ষুক সেখান থেকে চলে যায়। শুভ্র ভিতরে প্রবেশ করার আগেই খামটা খুলল। খামের ভিতরে একটি সাদা কাগজ আছে। ভাঁজ করা সাদা কাগজের ভিতরে একটি কালো গোলাপ রাখা। শুভ্র রক্ত দেখতে পায়। চিঠিতে কিছু লেখা আছে। শুভ্র পড়তে শুরু করে, আমাদের জীবনটা বেশ ছোট, তার থেকেও ছোট হলো এই পৃথিবীটা। জীবন থেকে বিশেষ কেউ হারিয়ে গেলে তাকে খুঁজে পাওয়া অনেক সহজ, শুধু চাওয়াটা থাকতে হবে। কিন্তু বিশেষ কেউ হারালে এরপর এই জীবনে কারো থাকা না থাকার ম্যাটার করে না। মানুষ একবার মানিয়ে নেওয়া শিখে গেলে রাজার রাজত্ব হারিয়ে ফেললেও আফসোস করে না আর। তবে রাফিয়ানের রাজ্যে কে থাকবে কে থাকবে না এটা রাফিয়ান ঠিক করে। রাফিয়ান হতে হলে মাইন্ড গেম জানতে হয়। সিয়ামকে এখন মারাটা তোমার ভুল সিদ্ধান্ত। বনের সিংহ ঘুমিয়ে থাকলেই অন্য পশুর শিকার সহজ হয়, কিন্তু সিংহকে জাগিয়ে তুমি শিকার করতে পারবে না। বেস্ট অফ লাক। দেখা হবে 1 নাইট গ্যাংয়ের সাথে। শুভ্র অবাক হয়, চোখের পলক যেন পড়ছে না তার। শুভ্র চেয়েছিল নিলয়ের সাথে মাইন্ড গেম খেলতে, কিন্তু এটা কে তাকে চিঠি দিল? সিয়ামকে মারবে সেটা তো ওর লোক, মানে রাজেরা জানবে। তাহলে আর কে জানলো? তবে রাজেরা কি চিঠি দিয়েছে? কিন্তু ওরাই তো মারার পক্ষে ছিল। চিঠির ব্যক্তি কি শুভ্রের বন্ধু নাকি শত্রু? শুভ্র আর ভাবে না। চিঠিটা ঠিকমতো পকেটে গুজে নিয়ে ভিতরে প্রবেশ করলো। রাজেরা বসে আছে। শুভ্র গিয়ে ওদের সামনে বসলো। শুভ, কি খবর তোমার? কালকে থেকে তোমাকে পাচ্ছি না। শুভ্র, তুমি তোমার প্ল্যান বলো। নিলয়ের লোকদের মারবে কবে? আমরা সবাই আছি একসাথে। অলরেডি শিয়ামকে মেরে ফেলেছি আমি। নিলয়কে জিজ্ঞাসা করেন। কি? সবাই একসাথে চিৎকার করে উঠল। শুভ্র একটি সিগারেট জ্বালায়। সবাই ওর দিকে তাকিয়ে থাকে। সত্যি কি শুভ্র সিয়ামকে মারছে? গত 10 বছরে নিলয়ের ধারে কাছে কেউ ঘেঁষতে পারেনি, আর শুভ্র এসে এতটা সাহস নিয়ে সিয়ামকে মারল। রাজেরা খুশি হলেও আকাশ খুশি হতে পারে না, কারণ সে জানে পানিতে নেমে কুমিরের লেজে পা দেওয়াটা বোকামি ছাড়া কিছুই না। আকাশ ভয় নিয়ে বলে, নিলয়ের কি খবর? সে কিন্তু চুপ থাকবে না। সে আমাদের সবাইকে খুঁজে বের করে মারবে। আমি তো চাই সে আমার সামনে আসুক। আমার কাছে আরো প্ল্যান আছে। নিলয়কে মারতে হবে। মাহি, এদিকে এসো। মাহি ভিতরে প্রবেশ করলো। সুন্দরী মেয়েটাকে দেখে সবাই ক্রাশ খায়। মাহি এসে সবাইকে বলে,
সান ফ্রান্সিসকো গার্টার স্নেক দেখতে পৃথিবীর সবচাইতে সুন্দর সাপের একটি, কিন্তু সেই সাপের বিষটাও ভয়ঙ্কর। আমাকে সুন্দর ভেবে আমার লেজে এসে পাড়া দিয়েন, আমার বিষে না জানি কে মরে। মাহি হলো আমার গার্লফ্রেন্ড, সে বলবে এবার কি করতে হবে। সিয়ামকে মারা হয়েছে, বাকি আছে মাসুম আর অর্ক। মাসুমকে এখন আমাদের টার্গেট করতে হবে। মাসুমকে আমি চিনি, মাসুমকে আমি মারতে হেল্প করব। এটা মেয়ে নাকি অন্য কিছু? কথাতে একটু মায়া দয়া নেই দেখছি। মায়া দেখিয়ে কাছে রেখে যখন পিস্তলের সব কয়টা গুলি পেটে ঢুকিয়ে দিব, তোমাদের মতো করো, আমরা আছি তোমাদের সাথে। নিলয় হলো সবচাইতে বড় সমস্যা। নিলয়কে দুর্বল করে তাকে মারব। সবাই আড্ডা দেয়, কিন্তু শুভ্রের মনে একটা ভয় কাজ করছে। তার সব ভাবনাতে এখন একটু আগে আসা সেই হলুদ খামের চিঠির কথা মনে পড়ছে। সেই চিঠির লেখাগুলো মনে মনে পড়ার চেষ্টা করছে। কি করবে বুঝতে পারছে না, তবে কাউকে এই চিঠির ব্যাপারে বলবে না, এটাই ভাবতে থাকে সে। নেহা থানাতে বসে আছে, ও টিমের সব লোকেরা চলে এসেছে। নেহা বলে, নিলয়ের লোক শিয়াম মারা গেছে। তাকে শুভ্র নামের একজন কিলার মেরেছে, আর শুভ্রকে এনেছে রাজ। রাজ আমার বাবাকে তুলে নিয়ে গিয়েছিল। রাজ চাচ্ছে দেশে বড় একটা নাশকতা করতে। ম্যাম, আপনি কি নিলয়ের পক্ষে? নিলয় কিন্তু একজন আন্ডারওয়ার্ল্ডের গ্যাংস্টার। আমি জানি সেটা, নিলয়ের সাথে দেখেছি। তোমরাও তো দেখলি নিলয় আসলে কেমন ধরনের গ্যাংস্টার। সে মূলত মানুষের পাশে দাঁড়িয়ে গ্যাংস্টার হয়েছে। নিলয়ের বিরুদ্ধে আমার কখনো নারী পাচারের অভিযোগ বা কোনো প্রমাণ পাইনি। নিলয়ের বিরুদ্ধে অস্ত্র চালানোর কোনো প্রমাণ পাইনি। তাকে আমরা হাতে নাতে কাউকে মারতেও দেখিনি। ওর লোকেরাও ঠিক নিলয়ের মতোই। আইন যেটা পারছে না, নিলয় সেটা করছে। কিন্তু ম্যাম, এটা তো অন্যায়। কেউ যদি নিজ হাতে আইন তুলে নেয় তাহলে সে আইনের কাছে অপরাধী। একজন অপরাধীকে মারলে নিশ্চয়ই আমাদের সেটার ইনভেস্টিগেশন করার কোনো কারণ দেখি না। কিন্তু আমরা তো এটা দেখতে পারি যে নারী পাচার আর অস্ত্র চালানির বিজনেসটা কে করছে। তো সামনে থেকে এসবের নেতৃত্ব কে দিচ্ছে? হ্যাঁ, সেটা পারি। কিন্তু আমাদের নিলয়ের ব্যাপারে আরও জানতে হবে। আজ থেকে আমরা দুই ভাগে হয়ে কাজ করব। একটা হলো নিলয়ের সব লোকেদের উপর নজর রাখবো, আরেকটা হলো রাজের লোকেদের উপর। কি করে তারা সব কিছু আমাদের জানতে হবে। ইয়েস ম্যাম, আমরা রেডি। সবাই চলে যায় নেহার সামনে থেকে। নিলয়কে নিয়ে হঠাৎ নেহার অনেক চিন্তা হচ্ছে। ভয় পাচ্ছে নিলয় না জানি পাগলামি করে কিনা। প্রধানমন্ত্রী মরলে অনেক ঝামেলা আছে। নিলয় কখন যে আকাশকে মেরে ফেলে সেটা চিন্তাতে নেহা একদমই ঠিক থাকতে পারছে না। নিলয়কে নেহা কল দেয়। এই প্রথমবার নেহা নিলয়কে কল করলো। নিলয় ফোন হাতে নিয়ে দাঁড়িয়ে আছে। নিলয় অবাক হয়, কারণ যে মেয়ে তাকে সহ্য করে না সে নিজের থেকে কল করলো। নিশ্চয়ই সে প্রেমের আলাপ করার জন্য কল দেয়নি। নিলয় রিসিভ করে। কি ব্যাপার, তোমার ফোন ধরতে এত সময় লাগে কেন? কি করছিলা তুমি? রাস্তার মাঝে দাঁড়িয়ে আছি। মানে কোথায়? এখান থেকে একটু পর পিএম আসবে, তার জন্য দাঁড়িয়ে আছি। কি নিলয়, কি করছো? হ্যাঁ, আকাশ স্যারকে মারবে না? তুমি অনেক বাজে ফেসে যাবে, বিশ্বাস করো। তাতে তোমার কি? আমি ফাঁসিতে তো যেতে চাই, কেউ আমার জন্য কাঁদবে না। নিলয়, মুখটা বন্ধ করো। আমি চাই না তুমি ফাঁসিতে ঝোলো। তাহলে কি চাও? তোমার গুলিতে মরি? তবে বুকের বাঁ পাশে গুলি ঘুরো। নারীর গায়ের গন্ধের থেকে পিস্তলের গুলির গন্ধ অনেক সুন্দর লাগে। আমি আসছি নিলয়। নিলয় ফোন কেটে দেয়। আকাশের গাড়ি দেখা যাচ্ছে না এখনো। নিলয় বাইক নিয়ে রাস্তার পাশে দাঁড়িয়ে আছে একা। বাইকের উপরে এসে বসলো। রাস্তা দিয়ে গাড়ি যাচ্ছে আর গুনছে, চুলগুলো এলোমেলো। কিছু সময় পর একটা জিপ গাড়ি আসলো। গাড়ি থেকে নেহা নামলো। নেহা নেমে নিলয়ের সামনে এসে দাঁড়ায়। নিলয় নেহাকে দেখে অবাক হয়। কেন এসেছো? মারতে নাকি মরা দেখতে? নিলয় প্লিজ এসব কথা বন্ধ করো, চলো এখন এখান থেকে। যাব। আকাশ আসো। আকাশের আশা লাগবে না। তিনি রেগেছেন আমাকে। কি? সে রেখেছে? ভীম কি পাগল? কে চায় নিজের গুহাতে হিংস্র পশুকে আশ্রয় দিতে? ভয় পাচ্ছ?
আমাদের জগতে একটা কথা আছে, সেটা হলো কার পিস্তলে কে মরবে এটা কেউ জানে না, কিন্তু এই গ্যাংস্টার জগতে পিস্তলকে সবাই সম্মান করে। আমি নিজেকে পিস্তল থেকে দূরে রাখতে চেয়েছিলাম, কিন্তু পারিনি। তোমাকে আঁকড়ে ধরে বাঁচতে চেয়েছিলাম, তবে আমার জীবনে হয়তো হ্যাপি এন্ডিং নেই। যেহেতু আমার লাইফে হ্যাপি এন্ডিং নেই, তাই বাকিদের জীবনেও আমার মতো এন্ডিং চাই। আকাশের গাড়ি আসে সেখানে। আকাশ গাড়ি থেকে নামলো। এত বড় প্রধানমন্ত্রী, অথচ সে একা নিলয়ের সামনে এসেছে দেখা করতে। নেহা ভয় পাবে ঠিক কার জন্য বুঝতে পারছে না। নেহা আকাশকে দেখে স্যালিউট দেয়। আকাশ নেহাকে পাত্তা দেয় না। নিলয়ের সামনে এসে দাঁড়ালো। নিলয়, তোমার সাথে আলাদা কথা আছে। নিলয় আর আকাশ ঝর্ণার ধারে যায়। রাস্তাটা একটা ঝর্ণার উপর দিয়ে বানানো, সচরাচর তেমন আসে না। ওরা দুজন একদম কিনারে দাঁড়িয়ে আছে। আকাশ নিলয়কে বলে, নিলয়, আমি চেয়েছিলাম তুমি আমার হয়ে কাজ করো, কিন্তু তুমি আদনানের সাথে কাজ করলে কেন? এই উত্তর আমি এখনো পাইনি। আদনানকে আমি ছাড়তে পারবো না। তাকে আমি ভালোবাসি, সম্মান করি। আমার পালিত মাকে তিনি আশ্রয় দিয়েছিলেন, তার জন্য দুমুঠো খেতে পারতাম। কিন্তু সেটা তো অতীত। নিলয় অতীত ভোলে না, আর নিলয় বেইমানি করে না। তোমার সব চাইতে ফুল হলো তোমার জেদ, কিন্তু নিলয় তুমি ফুল করছো। এত এত কোটি টাকার অফার তুমি ফিরিয়ে দিচ্ছ। তুমি আমার সাথে কাজ করো, তোমার সব সমস্যা আমি ঠিক করে দিব। সমস্যা যদি না থাকে তাহলে গ্যাংস্টার হয়ে কি হবে? আমি অপেক্ষা করে শিকার ধরতে পছন্দ করি আকাশ সাহেব। নিলয়, তুমি পস্তাবে। তোমার একটা লোক মারা গেছে, তুমি এখনো চুপচাপ আছো। খবরটা যেহেতু জেনেছেন, নিশ্চয়ই জানেন খুনটা কে করেছে। চিন্তা নেই মন্ত্রী সাহেব, মাইন্ড গেমটা আমার মতো খেলতে দেন। আমি অপেক্ষায় আছি বিশেষ একটা দিনের জন্য। সেদিন আপনাদের সবাইকে মারব। তুমি পিয়নকে হুমকি দিচ্ছ? তুমি বড্ড বোকা। হয়তো বোকা, কিন্তু আমার স্টাইলে আমি খেলবো। রফিয়ানের শহরে নিকৃষ্ট মাইন্ড গেমের আড়ালে ছোট বড় অনেক শিকার উকি দিয়ে বসে আছে। আমি জানি তোমার মাইন্ড গেমের কাছে এসব কিছুই না। তবুও চিন্তা করে দেখো, আমি তুমি একসাথে থাকলে গোটা দেশ আমাদের। তোমাকে আমি সব কিছু দিব, আর যদি না চাও তাহলে পিষে মরবে তুমি। আকাশ সাহেব, নিশ্চয়ই এটা জানেন যে গোখরো সাপ 2 দিনের হোক আর 2 বছরের হোক, সেখানে তো মরণ বিষ মুখে নিয়েই জন্মায়। সাপ সাপুরের খেলাটা না হয় ময়দানেই দেখা যাবে। আর আপনি নিজেকে বেশি আড়ালে রাখতে চান, সেটাও সময় মতো দেখা হবে। আজ আসি। নিলয়। নিলয় থেমে দাঁড়ালো, ঘুরে তাকায় আকাশের দিকে। আকাশ এগিয়ে এসে বলে, হলুদ খামের চিঠি কেন পাঠাও বলো? আপনি এত বোকা কেন? এই নিন। নিলয় তার পকেট থেকে একটা হলুদ খাম বের করে আকাশের দিকে বাড়িয়ে দেয়। আকাশ অবাক হয়। হলুদ খামের চিঠি তাহলে সে একা পায় না, রাজও পায়, সাথে সেও পেয়েছে। তার মানে এখানে থার্ড পার্সন কে আছে? আকাশের গলা শুকিয়ে যাচ্ছে। আকাশ বলে, কে সে? আমাদের সবাইকে নিয়ে খেলছে সে। জানি না, তবে সে বুদ্ধিমান। সিয়ামের মৃত্যুতে তার ফায়দা। নিলয় থামলো। মাথার মধ্যে সিয়ামের লাশের কথাগুলো ভাবতে থাকে। সে কি মনে করে থামলো? নিলয় বলে, মনে হচ্ছে আমার লাইফে এবার হ্যাপি এন্ডিং আসতে চলেছে। মরার জন্য রেডি হন মিস্টার মন্ত্রী। ওয়ান লাইন গ্যাংয়ের সাথে দেখা হবে দ্রুত। নিলয় চলে আসে সেখান থেকে। বাইকে এসে বসে নিলয়। নেহা তার জিপে উঠে বসলো। নিলয় দ্রুত সেখান থেকে চলে আসে। নিলয় অর্ক আর মাসুমকে কল দেয়। দুজনে চলে আসে নিলয়ের সিক্রেট অফিসে। মাসুম অর্কের মতো আরও অনেকগুলো ছেলে আছে সেখানে। নিলয় বলে, হলুদ খামের চিঠি। এই গ্যাংস্টার জগতে এই হলুদ খামটা বড্ড জ্বালাচ্ছে, আর সে হলো থার্ড পার্সন। কিন্তু আমি সন্দেহ করছি একজনকে। ভাই, শিয়ামের লাশের পাশে যে ওয়ান নাইট গ্যাং লিখে রেখেছিল, শুভ্র নাকি সেই চিঠির মালিক? কেউ তো আছে। সে অন্য কেউ, থার্ড পার্সন সে। কারণ চিঠি আগেও পেয়েছি, সেখানে ওয়ান নাইট গ্যাংয়ের কোনো নাম গন্ধ ছিল না। কিন্তু লাস্ট যেদিন চিঠি পেলাম সেদিন ওয়ান নাইট গ্যাং নামটা পেয়েছি। সে আমাকে দিয়ে শুভ্রকে মারতে চায়।
আমি যেন শুভ্রকে সন্দেহ করি সেটা সে চাচ্ছে। সে চেয়েছিল আমি সেই রাতেই যেন শুভ্রকে মারতে চাই, কিন্তু নেহা বাধা দেয় বলেই আমি যাইনি। নেহার জন্য হয়তো সেদিন বেঁচে গেলেও সে হয়তো নেহার জন্য বাঁচবে না। সে চেয়েছিল আমি রেগে হিংস্রতা প্রকাশ করি, যার কারণে চিঠিতে রক্তের লেখার মতো ওয়ান নাইট লেখাটা সে লিখে দেয়। তাহলে সে কে? সবাই নিলয়ের কথা মনোযোগ দিয়ে শুনতে থাকে। কে হতে পারে ভাবতে থাকে। কাকে সন্দেহ করবে সে ঠিক বুঝতে পারছে না নিলয়। নিলয় বলে, আদনান সাহেবের কাছে বেশি চিঠি দিয়েছে সে। আদনান সাহেবকে সে আগে মারতে চায়। আদনান সাহেবের ওপর নজর রাখিস। নিলয়ের কথা বলছিল এমন সময় মাসুমের ফোনে কল আসে। মাসুম নাম্বারটার দিকে তাকিয়ে থাকে এক দৃষ্টিতে, কারণ নাম্বারটা ওর পরিচিত। মাহি নাম দিয়ে নাম্বারটা সেভ করা। মাসুম ফোন রিসিভ না করে নিলয়কে বলে, ভাই একটু আসছি। মাসুম দ্রুত অফিস থেকে বের হয়, বাইক নিয়ে দূরে আসে। তারপর